আসসালামু আলাইকুম, আমি মেশকাত। আর এটা স্মার্টিয়ান্সের সার্কিট অ্যানালাইসিস বিষয়ক সেকেন্ড ক্লাস। তো ফার্স্ট ক্লাস আমরা যেটা দেখছি যে সার্কিট অ্যানালাইসিস বিষয়ক যে বেসিক যে কনসেপ্টগুলো ওগুলো ডেভেলপ করা, আর যে বেস যে লগুলো যেরকম ওহমস ল, কারশফস ল, এগুলো ইন্ট্রোডাকশন। আর এক্সাম্পল হিসেবে আমরা কিছু মোটামুটি সিম্পল কিছু রেজিস্টার নেটওয়ার্কের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করছি। এখন অলিম্পিয়াড রিলেটেড প্রবলেমে যে রেজিস্টার বা যে সার্কিটটা আর একটু কমপ্লেক্স হতে পারে, শুধু যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ছাড়াও আরও অনেক কিছু আমাদের বের করা লাগতে পারে, যেটা হলো প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্ট কত, যে কোনো দুটো পয়েন্টের মধ্যকার ভোল্টেজ ডিফারেন্সটা কীরকম, তারপর শুধু যে রেজিস্টার আর ব্যাটারির সার্কিট থাকবে তা না, আরও অনেক ধরনের সার্কিট কম্পোনেন্ট আছে ডিসি সার্কিটেরই, সেগুলো দিয়ে আমাদের প্রবলেম থাকতে পারে। তো এই যে কিছু আরও কিছু ডিসি সার্কিট কম্পোনেন্ট, এগুলো সম্পর্কে আজকে আমরা কয়েকটা সম্পর্কে ইন্ট্রোডিউসড হবো, আর কিছু কমপ্লেক্স সার্কিট যেগুলো, সেগুলোকে ট্যাকেল করার জন্য কিছু টেকনিক, যেগুলো ওহমস ল, তারপর কারশফ ল, এগুলো সাপোর্টেড কিছু টেকনিক, এগুলো সম্পর্কে আমরা পরিচিত হব। যেরকম আজকে যেটা প্ল্যান, কারেন্ট সোর্স, যেটা বললাম যে কিছু নতুন সার্কিট কম্পোনেন্ট, কারেন্ট সোর্স এটা কি, এটা সম্পর্কে আমরা জানবো ইন কন্ট্রাস্ট টু ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্সের সাথে তুলনা করে। তাহলে এই দুটো, এই ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, এদের যে আইডিয়াল আর রিয়েল এই ব্যাপারটা কি, এই দুটো বিষয় পার্থক্য কি। তারপর যে টেকনিকগুলোর কথা বললাম, মেশ কারেন্ট অ্যানালাইসিস, নোডাল ভোল্টেজ অ্যানালাইসিস, এরকম দুইটা সার্কিট অ্যানালাইসিসের টেকনিক আমরা এক্সাম্পলের উপর দেখব। ভোল্টমিটার অ্যান্ড অ্যামিটার, এটা হলো আরও দুইটা সার্কিট কম্পোনেন্ট। এরা যদি সার্কিটে থাকে তাহলে এদেরকে কীভাবে কী কাজ করতে হয়, অ্যানালাইসিস করতে হয় সেটা। তারপর আমাদের সিম্পলার ইকুইভ্যালেন্ট সার্কিট রিড্র, সেটা হলো যে কোশ্চেনে যে সার্কিট দেওয়া আছে সেটা অনেক কমপ্লেক্স টাইপের দেখতে লাগতে পারে, যে সহজে বোঝার মতো না। এটাকে আরেকটা সিম্পল ইকুইভ্যালেন্ট সার্কিটে কীভাবে লেখা যেতে পারে, কীভাবে আঁকা যেতে পারে, সেটা সম্পর্কে কিছু উদাহরণ দেখব। আর সার্কিট অ্যানালাইসিসের অনেক ইম্পর্টেন্ট একটা টুল, যেটা হলো সিমেট্রি, এটা সম্পর্কে কিছু ডেভেলপ করার চেষ্টা করব, যে টাইম যতটুকু থাকে সেটা অনুসারে। দেখি উপর থেকে এগোনোর চেষ্টা করবো, যে যে কতটুকু টাইম অনুসারে আমরা কতটুকু এগোতে পারি দেখা যাবে। তো শুরু যেটা হবে কারেন্ট সোর্স, আমরা ভোল্টেজ সোর্স সম্পর্কে জানছি। ভোল্টেজ সোর্স কি, এটা হলো একটা ইলেকট্রিক্যাল এনার্জির সোর্স। এই সোর্সটা কি করে, এই সোর্সটা দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সটাকে সবসময় কনস্ট্যান্ট রাখে। এটাকে যেই সার্কিটে লাগানো হোক না কেন, যত রেজিস্ট্যান্সই থাকুক না কেন, সে দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্সটাকে সেম রাখবে। যেটা হলো ব্যাটারি, একটা নাম। ব্যাটারি দেখতে কীরকম, এরকম। তো এটাকে যদি একটা সার্কিটে আমরা রাখি, একটা সিম্পল সার্কিটে একটা আরবিট্রারি রেজিস্টার আর আছে, তো এই ব্যাটারিটা দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স সবসময় কনস্ট্যান্ট V0 থাকবে। এই ভোল্টেজ ডিফারেন্সটা বজায় রাখার জন্য সে সার্কিট অনুসারে, রেজিস্টার অনুসারে বিভিন্ন ধরনের কারেন্ট ফ্লো করাবে। যেমন এই সিম্পল সার্কিটটা কারেন্ট ফ্লো হবে I ইকুয়ালস টু V0, V0ই থাকবে, V0 বাই যে রেজিস্টারের উপরে থাকবে সেটা আর, এই কারেন্টটা ফ্লো হবে। তো এখন যে এই যে একটা এনার্জি সোর্স, যেটা ভোল্টেজ ডিফারেন্সকে কনস্ট্যান্ট রাখে, এরকম আমি আরেকটা এনার্জি সোর্স আমি একটা ডিজাইন করলাম, যেটা একই রকমের ব্যাটারির মতো, কিন্তু এটা একটু স্পেশাল ধরনের ব্যাটারি। এই ব্যাটারিটাকে যখন সার্কিটে রাখা হবে, তখন এই ব্যাটারিটা ভোল্টেজের জায়গায় কারেন্টকে কনস্ট্যান্ট রাখবে। অর্থাৎ এই ব্যাটারির সাথে অ্যাসাইন যে কনস্ট্যান্ট, স্পেশাল ব্যাটারি, এই ব্যাটারির সাথে অ্যাসাইন যে কনস্ট্যান্ট সেটা হলো কারেন্ট I0। যেই ব্রাঞ্চে ব্যাটারিটাকে যেই দুই পয়েন্টের মধ্যে রাখা হবে, এই ব্রাঞ্চের থ্রু কারেন্টটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। ওই কারেন্টটি যেই সার্কিটে লাগানো হোক না কেন, যত রেজিস্ট্যান্স থাকুক না কেন, ওই কারেন্টটাই ফ্লো করবে। এখানে যেরকম ভোল্টেজ, ওখানে সেরকম কারেন্ট। ঠিক আছে, তো কারেন্টটাকে কনস্ট্যান্ট রাখার জন্য এই ব্যাটারিটার বা এই সোর্সটার দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স বিভিন্ন হতে পারে। যেরকম এই সার্কিটে এটার দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কত হবে, V, কালো মার্কারটার অবস্থাটা একটু খারাপ, V, আচ্ছা সবুজ মার্কার দিয়ে দেখি, V সমান সমান যে রেজিস্টার, যত রেজিস্টার আছে R ইন্টু I0। এই ভোল্টেজ ডিফারেন্স দুটোর মধ্যে থাকবে। তো এটাই বেসিক্যালি এই যে এই ধরনের ইলেকট্রিক্যাল এনার্জি সোর্স, যেটা ভোল্টেজকে কনস্ট্যান্ট রাখে, এটাকে আমরা ডাকি ভোল্টেজ সোর্স নামে। এই যে এই এনার্জি সোর্স যেটা কারেন্টকে কনস্ট্যান্ট রাখে, সেই জন্য এটার নাম কারেন্ট সোর্স। তো ভোল্টেজ সোর্স বা ব্যাটারি, এটার
সার্কিটের নোটেশনটা কীরকম, সাইনটা একটা বড় দাগ আর একটা ছোট দাগ। বড় দাগ দিয়ে বোঝানো হয় বেশি ভোল্টেজ পয়েন্ট, ছোট দাগ দিয়ে কম ভোল্টেজ পয়েন্ট, কারেন্ট বেশি থেকে কম ভোল্টেজের দিকে ফ্লো করতেছে। আর এটা সাইন্টিফিক নোটেশনটা কীরকম, এরকম একটা রাউন্ড শেপের মতো থাকবে, যেটার এক প্রান্তে এরকম একটা অ্যারো চিহ্ন। অ্যারো চিহ্নটা দেখাবে যে কোন দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। এটারও এরকম 2 পয়েন্ট একটা ভোল্টেজ ডিফারেন্স আছে। বেশি ভোল্টেজের পয়েন্ট থেকে I0 পরিমাণ কারেন্ট ঘুরে এসে পুরো রেজিস্টার পুরো সার্কিট ঘুরে এসে কম ভোল্টেজের পয়েন্টে আসতেছে। এটাই বেসিক্যালি কারেন্ট সোর্স। তো যে আমরা যেটা দেখি যে এখন আইডিয়াল রিয়েলের ব্যাপারটা কি, যে আমরা যদি আইডিয়াল বলতে যেটা বুঝি যে একটা আমাদের ফিজিক্সের প্রবলেম আমি বললাম যে এখানে একটা 1.5 ভোল্টের একটা ব্যাটারি আছে। 1.5 ভোল্টের ব্যাটারি মানে যেই সার্কিট লাগাইছি সেটা পুরো 1.5 ভোল্টের ভোল্টেজ ডিফারেন্সটা পাচ্ছে। কিন্তু রিয়েল কেসে কিন্তু এরকম হয় না। সব এনার্জি সোর্সের মতোই আমরা ব্যাটারিকেও যেটা দেখি যে যতটুকু প্রডিউস করার কথা 100% এফিসিয়েন্সি নেয়, পুরোটুকু প্রডিউস করতে পারতেছে না। যে আমাদের বাস্তবে যে 1.5 ভোল্টের ব্যাটারি সেটা কিন্তু 2 পয়েন্টের ভোল্টেজ 1.5 ভোল্টের চেয়ে কিছুটা কম দেখবো, অ্যাপ্রক্সিমেটলি 1.5 ভোল্ট। তো আমরা যদি যে রিয়েল ধরনের যে সোর্স রিয়েল ব্যাটারি সেটাকে নিয়ে যদি কাজ করতে চাই, যেটা হলো পুরোপুরি V0 দিচ্ছে না, সেই রিয়েল ব্যাটারিটাকে কীভাবে লেখা যেতে পারে, এই ব্যাটারিটা যদি এরকম একটা বক্সের ভিতর চিন্তা করে, এই বক্সটা আসলে একটা ব্যাটারি, তাহলে এটাকে আমি লিখবো একটা আইডিয়াল ব্যাটারি, অর্থাৎ যেই ব্যাটারিটা হওয়ার কথা, যে V0 ভোল্টেজ পাওয়ার কথা ওই ব্যাটারি, সেটার সাথে একটা রেজিস্টার সিরিজ আকার আছে। এটার কারণ কি? এটার কারণ হলো V0 থেকে সামথিং একটা ভোল্টেজ কম পাওয়া যাচ্ছে এই ব্যাটারিটা আউটপুট হিসেবে। সেটা ধরা যাক V0 মাইনাস কত, ডেল্টা ভি। এই ডেল্টা ভিটা কই যাচ্ছে? আমরা ধরে নিচ্ছি যে ভিতরে এরকম একটা ইনভিজিবল রেজিস্টার আছে, যেটাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স বলা হয়। আর দিয়ে লিখলাম স্মল আর। এই যে ডেল্টা ভি পরিমাণ ভোল্টেজ এই ইন্টারনাল রেজিস্টারটা খেয়ে নিচ্ছে, যেখানে এই একটা আইডিয়াল ব্যাটারি আছে যেটা V0 ভোল্টেজই প্রডিউস করতেছে। এই ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকার কারণে কিছু ভোল্টেজ ড্রপ হচ্ছে টোটাল সার্কিটটার সাথে। এই ছোটো আরটা একটা এই যে আর এর সাথে সিরিজ কানেকশন আছে, তো টোটাল সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিছুটা বেড়ে যাচ্ছে, কারেন্ট ফ্লোটাও কিছুটা কমে যাচ্ছে। এটাই আসলে রিয়েল ব্যাটারি। রিয়েল ব্যাটারিকে একটা আইডিয়াল ব্যাটারি আর একটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের সিরিজ আকারে লেখা হয়। এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের যে সবসময় যে কনস্ট্যান্ট থাকবে তাও না। আমরা যে দেখি যে নতুন ব্যাটারি মোটামুটি ভালো কাজ করে, ব্যাটারি যত ইউজ করা হয় তত এর ভোল্টেজ কমতে থাকে। তো আমরা এভাবে ধরতে পারি যে ব্যাটারি যত ইউজ হবে, যত পুরাতন হবে, স্মল আরটার ভ্যালু তত বাড়তে থাকবে, ভোল্টেজ যে কনজামশন ওটার ডেল্টা ভি সেটা তত বাড়তে থাকবে। রিয়েল ভোল্টেজ সোর্সকে আমরা এভাবে লিখলাম। রিয়েল কারেন্ট সোর্সকে কীভাবে লিখবো? রিয়েল কারেন্ট সোর্সকে আমরা লিখবো, রিয়েল কারেন্ট সোর্স কী করে? এটাও একটা এনার্জি সোর্স, এটারও তো 100% এফিসিয়েন্সি আমরা পাবো না। তো এটার ধরি যে এটার যে কারেন্টটা প্রডিউস করার কথা সেটা I0, তো দেখা যাচ্ছে যে এটা কারেন্ট আসলে প্রডিউস করছে I0 মাইনাস একটা স্মল আই, এই পরিমাণ কারেন্ট আমরা পাচ্ছি। তাহলে সেটাকে আমরা হিসাবের জন্য কীভাবে লিখবো যে এই স্মল আই কারেন্টটা কোথায় যাচ্ছে? এটার জন্য আমরা লিখবো একটা আইডিয়াল কারেন্ট সোর্স যেটার কারেন্ট I0 আর একটা রেজিস্টার, ইন্টারনাল রেজিস্টার, এই দুইটার প্যারালাল কানেকশন হিসেবে পুরো জিনিসটাকে আমি লিখতে পারি। এইখানে প্যারালাল কানেকশন কেন? আগেটা তো সিরিজ ছিল, হলো স্মল আর। এটা প্যারালাল কেন লিখলাম? যে আগেরটা যদি আমাদের শুধু I0, এই যে শুধু I0 এই কারেন্ট সোর্সটা থাকতো, তাহলে এই যে আইডিয়াল কেসে যেটা হতো যে বেশি ভোল্টেজ থেকে পুরো I0 কারেন্ট ঘুরে কম ভোল্টেজ পয়েন্টে আসতেছে। এইখানে এই যে প্যারালাল থাকার কারণে কি হচ্ছে, এখানে বেশি ভোল্টেজ থেকে পুরো I0 কারেন্টটাই আসতেছে এই ব্রাঞ্চের থ্রু এসে, যখন এই পয়েন্টে পৌঁছাচ্ছে I0 কারেন্ট এখান থেকে এসে যখন এই পয়েন্টে পৌঁছাচ্ছে, তখন কোন একটা পরিমাণ ছোট একটা আই, এই পরিমাণ কারেন্ট এই নিচের ব্রাঞ্চের থ্রু ঘুরে এসে এই কম ভোল্টেজের প্রান্তে আসতেছে। এই যে নিচের রেজিস্টারের থ্রু, নিচের ব্রাঞ্চের থ্রু এসে কম ভোল্টেজের প্রান্তে আসতেছে। তাহলে আমাদের যে সার্কিট, টার্গেট সার্কিট, সেটা কি পরিমাণ কারেন্ট পাচ্ছে? I0 মাইনাস আই এদিকে। এভাবে হিসাব করা হয় যে এই যে একটা আই যে ক্ষয় হচ্ছে, I0 পুরোটা আসতেছে না, সেটা কোথায় যাচ্ছে? ধরা হয় যে এরকম একটা রেজিস্টার, ইন্টারনাল রেজিস্টারের সাথে প্যারালালি আমাদের একটা আইডিয়াল সোর্স কানেক্টেড।
তো এইভাবে আইডিয়াল ভোল্টেজ সোর্সকে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের সাথে সিরিজে, আইডিয়াল কারেন্ট সোর্সকে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের সাথে প্যারালালে কানেক্টেড করা হয়, যে আইডিয়াল না সরি রিয়েল। তো এটাই বেসিক্যালি সার্কিট, এটাই ইসের কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্সের আইডিয়াল আর রিয়েলের পার্থক্য। আইডিয়ালে যে ভোল্টেজ সোর্সে যেটা হয় যে কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে না, বা আমরা যদি বলতে পারি যে ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা সেটা আর এর মান 0। তো রেজিস্ট্যান্সের মান 0 বলতে কি বোঝায়, এখানে একটা প্লেন কানেক্টর কানেক্ট করা। হ্যাঁ, তো যদি যেখানে লিমিট আর গোজ টু 0, সেখানে ডেল্টা ভি যেটুক হয়, ডেল্টা ভি সমান সমান কত, 0, কোনো ক্ষয় হচ্ছে না। তো এখানে যদি আরটা 0 হয় তাহলে এটা একটা প্লেন কানেক্টর। তাহলে এখানে আইডিয়াল যে কারেন্ট সোর্সের ক্ষেত্রে কী হবে, এখানে কি আর 0 হবে, এখানে আর কিন্তু 0 হবে না। এখানে যদি আমি দেখি যে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ ধরি যে ডেল্টা ভি বলতে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ ডেল্টা ভি, এই ভোল্টেজটা মেনটেন করতেছে এই সার্কিটে, এই যে এই সোর্সটা আই নট পরিমাণ কারেন্ট ফ্লো করানোর জন্য এই পরিমাণ ভোল্টেজ মেনটেন করতেছে। তাহলে এই স্মল রেজিস্টার, ইন্টারনাল রেজিস্টারের থ্রু কিন্তু ভোল্টেজ, 2 পয়েন্টের ভোল্টেজ ডেল্টা ভি। তাহলে এই যে স্মল আইটা সমান সমান কত দাঁড়াচ্ছে, ডেল্টা ভি বাই আর। এখন আইডিয়াল যেই আইডিয়াল সোর্সেস, এই যে স্মল আই সমান সমান 0, স্মল আই 0 করার জন্য আর কি করতে হবে, আর গোজ টু ইনফিনিটি করতে হবে। আর যত বড় স্মল আই তত কমতে থাকবে, আর গোজ টু ইনফিনিটি কেসে স্মল আই হবে 0। লিমিট আর গোজ টু ইনফিনিটি স্মল আই গোজ টু 0। এখানে যেরকম এই যে আর গোজ টু আর 0 মানে এখানে একটা প্লেন একটা কানেক্টর দিয়ে দিচ্ছি, এখানে আর ইনফিনিটি মানে কি, এখান থেকে কোনো কারেন্ট ফ্লো হতে পারতেছে না, তার মানে এটা এই কানেকশনটা কাট করা, এরকম করে কাট করা, এই কানেকশনটা ওপেন করা। সেজন্য স্মল আই যেটা, এটার মান 0, স্মল আই। এটাই আসলে কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্স সম্পর্কে আলোচনা। তো গত ক্লাসে একটা জিনিস যেটা মিস করা হয়েছিল, যে কারশফ ভোল্টেজ ল বলার সময় যে আমরা যেটা বলছিলাম, স্টেটমেন্টটা ছিল এরকম, যে কোনো একটা সার্কিটের যে কোনো লুপে ঘুরে আসলে যত রেজিস্টার পাবো তাদের টোটাল ভোল্টেজ ড্রপ হবে ওই লুপে যত যে ব্যাটারি আছে তাদের নেট ভোল্টেজ প্রোডাকশনের সঙ্গে। তো এখানে কিন্তু আমরা একটা ব্যাটারির উদাহরণই দেখছি। হ্যাঁ, লুপ যদি আমরা একটা চুজ করলাম, ওই লুপে যদি একাধিক ব্যাটারি থাকে তাহলে তাদের নেট ভোল্টেজ প্রোডাকশনটা কীরকম হবে। যদি ধরি যে সবুজ দিয়ে কন্টিনিউ করি, যদি ধরি যে এই যে আমাদের এরকম একটা কমপ্লেক্স সার্কিট আছে, তো আমি লুপ যেটা চুজ করছি সেটা হলো এরকম, এখানে একটা রেজিস্টার আছে, এখান দিয়ে ঘুরে এসে এরকম, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তার পাশে এখানে আরেকটা ভোল্টেজ সোর্স, এটা হবে V1, এটা V2, এটা আর রেজিস্টার। এই যে লুপটা, এখানে আমি লুপটা ঘুরে আসলাম, এই রেজিস্টারটা যে ভোল্টেজ ড্রপ, সেটাকে আমি যে একটা ভোল্টেজ লিখবো, সেটা আমি কি ভোল্টেজ লিখবো, অর্থাৎ এর দুজনের নেট ভোল্টেজটা কত হবে, V1 নাকি V2, সেটা আমরা হিসাব করি। যদি ধরি যে এই পয়েন্টের ভোল্টেজ হলো A, এই পয়েন্টের ভোল্টেজ B, এই পয়েন্টের ভোল্টেজ C, তাহলে এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কত, V1, এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স V2, তো এ আর সি পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কত, এই দুইটাকে অ্যাড করলে পেয়ে যাব V1 প্লাস V2। তো এই যে এ আর সি পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স V1 প্লাস V2, তাহলে আমি এই পুরো জিনিসটাকে একটা ব্যাটারি দিয়ে আমি রিপ্লেস করতে পারি। একটা ব্যাটারি এই যে এরকম হতে পারে, ব্যাটারিকে অনেক সময় এভাবেই লেখা হয় যে অনেকগুলো ব্যাটারির জোড়া অথবা সাম হিসেবে, এই যে পাশাপাশি অনেকগুলো বড় ছোটো থাকবে। এই ব্যাটারিটা যে রিপ্লেস করলাম, এই ব্যাটারিটার ভোল্টেজ ডিফারেন্স কত, যে V1 প্লাস V2, ভোল্টেজ V1 প্লাস V2। তো এটাই আমাদের নেট ভোল্টেজ প্রোডাকশন হিসেবে এটাই বুঝতেছি। এই যে ব্যাটারিটা দুইটার, এই যে একটার প্লাস আরেকটার মাইনাস, আরেকটার প্লাস আরেকটার মাইনাস দিকে আছে, যদি উল্টা হতো তাহলে কি হতো, মানে সাপোজ যদি V2 ব্যাটারিটা উল্টা হতো তাহলে কি হতো, উল্টা হলে কি হতো, সি পয়েন্ট আর বি পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হতো V2, তার মানে B মাইনাস সি কত হতো, মাইনাস V2 মানে A মাইনাস সি কত, V2 এর সামনে প্লাসটা জাস্ট মাইনাস হয়ে যাবে, দুইটার বিয়োগফলের সময়।
এরা এই যে প্লাস মাইনাস থাকার কারণে এদের এদের যে প্রথম ব্যাটারিটা যেই দিকে কারেন্ট ফ্লো করাতে চাচ্ছে, সেকেন্ড ব্যাটারিটাও সেই একই দিকে লুপের একই দিকে কারেন্ট ফ্লো করাতে চাচ্ছে, সেজন্য তাদেরটা প্লাস হয়েছিল, কিন্তু উল্টা হওয়ার কারণে একজন আরেকজনকে অপোজ করা শুরু করে দিয়েছে, সেজন্য মাইনাস হয়েছে। এই জন্যই আসলে তো আমরা যেটা দেখি যে খেলনায় একটা প্লাস প্রান্ত একটা মাইনাস প্রান্তের সাথে লাগাই ব্যাটারি, এটার জন্য আসলে এটাই হয়, 1.5 ভোল্ট মিলে 3 ভোল্ট প্রডিউস হয়। তো এই যে এইখানে যেটা আমরা দেখলাম যে ব্যাটারি, দুটো ব্যাটারি আঁকলাম, ব্যাটারির মধ্যে কি ছিল? কিছু ছিল না, প্লেন কন্ডাক্টর ছিল। ব্যাটারির ভিতরে ধরি যে ব্যাটারি, দুটো ব্যাটারির মধ্যে কিছু একটা আছে, যেরকম এই যে এই একটা ব্যাটারি, এই একটা ব্যাটারি, হ্যাঁ, মধ্যে ধরে একটা কমপ্লেক্স একটা রেজিস্টারের নেটওয়ার্ক আছে, সেটাকে আমরা আমাদের হিসাব নিকাশ করে ইকুইভ্যালেন্ট একটা রেজিস্টার দিয়ে প্রকাশ করলাম, এই যে একটা রেজিস্টার। তাহলে এইখানে তো আমরা দুটো ব্যাটারি, এই যে V1 আর V2, এই দুটো ব্যাটারিকে একটা ব্যাটারিতে রিপ্লেস করতে পারতেছি না। এই রেজিস্টারটা যদি R1 হয়, এটা ধরে R2, কারণ তাদের মধ্যে একটা রেজিস্টার চলে আসছে, তো এটাকে আমি একটা ব্যাটারি কীভাবে বানাবো? তাহলে এইখানে যদি এই লুপটা যদি আমি ঘুরে আসি, দুইটার ভোল্টেজ কনজাম্পশন, সামথিং একটা ভোল্টেজ নেই, সেই ভোল্টেজটা কত হবে, অর্থাৎ নেট ভোল্টেজটা কত হবে? এটাও কিন্তু আসলে V1 + V2 সমানই হবে। যদি আমরা চিন্তা করি যে একটা ব্যাটারি কেস অফ রেখে আরেকটার কথা শুধু চিন্তা করি, এই ব্যাটারিটা এই যে V1 পরিমাণ ভোল্টেজ ডিফারেন্স রেখে এই দিকে কারেন্ট ফ্লো করার চেষ্টা করতেছে, তার উপর দিয়ে V2টা কী করার চেষ্টা করতেছে, একই দিকে V2 ভোল্টেজ প্রডিউস করে একই দিকে কারেন্ট ফ্লো করার চেষ্টা করতেছে তার উপর দিকে। তো নেটভাবে দুইটার সামই হবে। এটা যদি আমি ম্যাথমেটিক্যালি এটা আমি যদি প্রুভ করতে চাই যে এই ক্ষেত্রেও দুইটার নেট ভোল্টেজ দুইটার সাম হবে, সেক্ষেত্রে আমি কি করতে পারি যে সার্কিট অ্যানালাইসিস দিয়ে প্রুভ করি যে এই পয়েন্টে ধরি, এই পয়েন্টটা গ্রাউন্ডে কানেক্টেড, এই পয়েন্টের ভোল্টেজ যেটা জিরো, এই যে গ্রাউন্ডে কানেক্টেড বিষয়টা কি একটু বলি। যে গ্রাউন্ডে কানেক্টেড বিষয়টা হলো, আমরা কিন্তু আমাদের আলোচনা শুরু করেছিলাম ভোল্টেজ দিয়ে না, ভোল্টেজ ডিফারেন্স কথাটা দিয়ে, সেটাকে আমরা শর্টকাটে ভোল্টেজ বলতেছি। ভোল্টেজ ডিফারেন্সটাই মেন। কোনো পয়েন্টের অ্যাবসলিউট ভোল্টেজ বলাটা কিন্তু অনেক ফিলোসফিক্যাল একটা বিষয়। ভোল্টেজ যেটা আসছিল পটেনশিয়াল এনার্জি দিয়ে, কোনো পয়েন্টের কি আমরা অ্যাবসলিউট পটেনশিয়াল এনার্জি কিন্তু সাধারণত বের করতে পারি না, আরেকটা পয়েন্টের সাপেক্ষে আমরা বের করি। যেরকম যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি সমান সমান যে mgh, এইচ হলো কত? গ্রাউন্ডের সাপেক্ষে হাইট। তো গ্রাউন্ডের পটেনশিয়াল এনার্জি যে জিরো, এটা কে বলছে? এটা আসলে বলা হয় না এখানে। এই এক্সপ্রেশনটার অর্থ হলো এইচ কোনো পয়েন্টের পটেনশিয়াল এনার্জি গ্রাউন্ডের সাপেক্ষে mgh। তো কোনো পয়েন্টকে আমি যদি কোনো পয়েন্টকে রেফারেন্স না ধরি, তাহলে কিন্তু আমি এই যে গ্র্যাভিটির কেসে বা যে কোনো কেসে কোনো পয়েন্টের একেবারে অ্যাবসলিউট পটেনশিয়াল এনার্জিটা আমি বের করতে পারতেছি না। যেভাবে আমরা কোথাও কোনো কিছুর অ্যাবসলিউট বেগ বের করতে পারি না, কোনো কিছুকে রেফারেন্স ধরে ওইটার সাপেক্ষে বেগ নির্ণয় করতে হয়। অ্যাবসলিউট অবস্থান আমরা নির্ণয় করতে পারি না, যে ধরে নিই যে মূল বিন্দুর অবস্থান জিরো, ওইটার সাপেক্ষে কোনো একটা পয়েন্টের অবস্থান কোনো একটা কিছু, এভাবে। তো এই যে এই পটেনশিয়াল এনার্জিটা তো অনেকটা অবস্থান ডিপেন্ডেন্টই একটা বিষয়, অবস্থান রিলেটেড। এটার জন্য এভাবে একটা পয়েন্টকে রেফারেন্স তৈরি করতে হয়। এই যে এই গ্রাউন্ডের পটেনশিয়াল এনার্জি জিরো বলতে আমরা বোঝাচ্ছি যে কোনো পয়েন্টের গ্রাউন্ডকে রেফারেন্স নিয়ে যে কোনো পয়েন্টের পটেনশিয়াল এনার্জি গ্রাউন্ডের সাপেক্ষে বের করতেছি। এটা তো এরকম আমরা ধরে নিছি যে এই একটা, কারণ আমাদের তো ভোল্টেজ ডিফারেন্সটা মেইনলি দরকার, তো আমরা ধরে নিছি যে এই একটা পয়েন্টের ভোল্টেজ জিরো, তো আমরা সব কিছুর ভোল্টেজ এইটার সাপেক্ষে নির্ণয় করবো। তো এটা যদি গ্রাউন্ডে কানেক্টেড হয়ে যায়, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? এই পয়েন্টের ভোল্টেজ জিরো হয়ে যাবে, যেটা হবে গ্রাউন্ডের ভোল্টেজ। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ ব্যাটারিটা যখন দেখছি জিরো, তাহলে এই পুরো পোর্টটার ভোল্টেজ কত হবে? V1, কারণ দুই পয়েন্টের ভোল্টেজের ডিফারেন্স V1 মেনটেন করতে হবে। তো এই V1 ভোল্টেজ গিয়ে ধরি এই R1 এর থ্রু কনজিউম হয়ে এই পয়েন্টে যে ভোল্টেজটা আসতেছে সেটা ধরি A, এটা আমরা এখনো জানি না। তো এই পয়েন্টের ভোল্টেজও A আসতেছে, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? A থেকে V2 পরিমাণে বেশি। R2 এখানে লিখি, এই পয়েন্টের ভোল্টেজটা হবে এই পোর্টে A প্লাস V2, হ্যাঁ। তো এইটা কিন্তু একটা সিঙ্গেল লুপ, হ্যাঁ। এই পুরো লুপের থ্রু একই কারেন্ট ফ্লো হচ্ছে, একটা সিঙ্গেল কারেন্টই পুরো লুপের থ্রু ফ্লো হচ্ছে, অর্থাৎ এই রেজিস্টার আর এই রেজিস্টার থ্রু একই কারেন্ট ফ্লো হচ্ছে। আমরা এই যে কারেন্টের যে কনজারভেশন বা এই যে কারশফের কারেন্ট ল দিয়ে যেটা জানি, তো এইটার থ্রু কারেন্ট কত? দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স বাই R1, এই যে V1 মাইনাস এ বড় ভোল্টেজ বাই ছোট ভোল্টেজ বাই R1, বেশি প্রান্ত বিয়োগ কম প্রান্ত, এটা সমান সমান কত? ধরতেছি কারেন্ট এই দিকে ফ্লো হচ্ছে পুরো লুপটায়, এটা সমান সমান কত? এই পয়েন্ট বিয়োগ এই পয়েন্ট, অর্থাৎ
এ প্লাস ভি টু মাইনাস জিরো, জিরোটা আমাকে লিখলাম না, বাই আর টু। এটা সলভ করলে কী পাবো? ভি ওয়ান বাই আর ওয়ান মাইনাস ভি টু বাই আর টু। এটা করছিলাম তাই একটু তাড়াতাড়ি করতেছি। এ বাই ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। তাহলে এ এর ভ্যালুটা কত? এ ইকুয়ালস টু আসলে হবে, এই দুটা ওই পাশে নিয়ে গেলে, এই পুরো জিনিসটাকে ওই পাশে নিয়ে গেলে আমরা পাবো ভি ওয়ান আর টু মাইনাস ভি টু আর ওয়ান, আর নিচে টোটালটা বসবে, সেটা হলো আর ওয়ান প্লাস আর টু। এই যে এ যে পয়েন্টের ভোল্টেজ যেটা আমরা পেয়ে গেলাম এটা। এখন আমরা পুরো সার্কিটের থ্রু কারেন্টটা আমরা বের করি, এটা বাদে বাকি সব মুছে দিই। কারেন্টটা কীরকম হবে? এই যে কারেন্ট তো দুইটা রেজিস্টারের থ্রু সেম হবে, তো আমরা যে কোনো একটা কেস বের করলেই আমরা পেয়ে যাবো। যদি আমরা আর ওয়ানের কেসটা আর ওয়ানের থ্রু কারেন্ট বের করি, সেটা কত? এই যে ভি ওয়ান আই, যেটা আই সমান সমান ভি ওয়ান মাইনাস এ বাই আর ওয়ান, দ্যাট ইজ কত? ওয়ান বাই আর ওয়ান ইন্টু কত? ভি ওয়ান মাইনাস এ এর ভ্যালু ভি ওয়ান আর টু মাইনাস ভি টু আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু। তো এর ভ্যালু লিখছি, তো মুছে দিই। এটা ইয়ে করলে কত হয়? ওয়ান বাই আর ওয়ান, নিচে আর ওয়ান প্লাস আর টু, উপরে কত হবে? উপরে হবে, যদি শর্টকাটে বলি, ভি ওয়ান আর ওয়ান প্লাস ভি টু আর টু মাইনাস ভি ওয়ান, না, ভি ওয়ান আর ওয়ান প্লাস ভি ওয়ান আর টু মাইনাস, আচ্ছা আমি লিখে দিই, ভি ওয়ান আর ওয়ান প্লাস ভি ওয়ান আর টু মাইনাস ভি ওয়ান আর টু মাইনাস প্লাস ভি টু আর ওয়ান। এই যে ভি ওয়ান আর টু, ভি ওয়ান আর টু, এটা দুটা কাটাকাটি হয়ে যাবে, আর এটা যোগ এটা। হ্যাঁ, এটা কত থাকবে? ওয়ান বাই আর ওয়ান, নিচে আর ওয়ান প্লাস আর টু, টার্ম কোন দুটো থাকলো? ভি ওয়ান আর ওয়ান প্লাস ভি টু, এটা কত? আর ওয়ান, ভি টু আর ওয়ান, ভি টু আর ওয়ান। তো এই যে দুইটা থেকে আর ওয়ান যদি কমন নিই, কত থাকে? ভি ওয়ান প্লাস ভি টু ইন্টু আর ওয়ান, আর ওয়ান কাটাকাটি হয়ে গেল, টোটাল কারেন্ট ফ্লো কি পেলাম? ভি ওয়ান প্লাস ভি টু বাই আর ওয়ান প্লাস আর টু। এটা হলো পুরো সার্কিটের টোটাল কারেন্ট ফ্লো, মোটামুটি সিমেট্রিক একটা টার্ম পেলাম। এই যে টোটাল কারেন্ট ফ্লো, এখন আমি যদি বলতে চাই যে এই লুপের থ্রু যদি টোটাল ভোল্টেজ ড্রপটা রেজিস্টার দুটো দ্বারা, সেটা একটা ভোল্টেজ ভি হয়, ভি সমান সমান কত হবে? আই সমান সমান এটা, বাকি সব মুছে দিই, ভি সমান সমান কত হবে? যে এইটার ভোল্টেজ ড্রপ, সেটা সমান সমান কত? আই আর ওয়ান, আর নিচেরটারও একই কারেন্ট যেহেতু ফ্লো হচ্ছে, আই আর টু সমান সমান, যদি আমি লিখি একটাই নেট ভোল্টেজ দিয়ে লিখি, ভি নেট ভোল্টেজ প্রোডাকশন, আই দুটা থেকে আমি কমন নিই। হ্যাঁ, তাহলে আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু। এখন আই এই জন্য দেখছি ভি ওয়ান প্লাস ভি টু বাই আর ওয়ান প্লাস আর টু, এটাকে আর ওয়ান প্লাস আর টু দিয়ে গুণ করলে আমরা কত পাবো? ভি ওয়ান প্লাস ভি টু ইকুয়ালস টু ভি। এই যে আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করলাম যে এইটারও দুইটা, এই যে দুইটার মধ্যে, দুইটা ব্যাটারির মধ্যে রেজিস্টার থাকলেও এই যে পুরো লুপটা নেট ভোল্টেজ প্রোডাকশন হচ্ছে কত? ভি ওয়ান প্লাস ভি টু, দুইটা সমষ্টির সমান। এই কেসেও যদি একটা ব্যাটারি উল্টা থাকতো, তাহলে কি হতো? একটা যেটা উল্টা সেটার সামনে মাইনাস বসে দিতাম, যে একটাকে আমরা সোজা ধরে যেটা ওটাকে অপোজ করতেছে সেগুলোর সামনে মাইনাস, আর যেগুলো ওটাকে সাপোর্ট করতেছে সেগুলোর সামনে প্লাস দিয়ে দিতাম। এভাবে আমরা ওই লুপটার টোটাল যে নেট ব্যাটারি যে নেট ভোল্টেজ প্রোডাকশন সেটা পেতাম, আর সেটাই সমান হতো কারশফ ল অনুযায়ী সবগুলো রেজিস্টারের ভোল্টেজ ড্রপ। এই যে এখন আমরা যেটা টেকনিকগুলো সম্পর্কে জানবো, যে নেক্সট যেটা আছে সার্কিট সলভের টেকনিক, এগুলোর জন্য ফার্স্টে একটু এক্সাম্পল দরকার। এই সার্কিটটা যেটা দেখতেছি, একটা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স আছে, আর তাদের মধ্যে এরকম একটা রেজিস্ট্যান্স নেটওয়ার্ক আছে। ভোল্টেজ সোর্সটা হলো 5 ভোল্ট, কারেন্ট সোর্সটা 3 অ্যাম্পিয়ার, আর ধরি প্রত্যেকটা রেজিস্টারের রেজিস্ট্যান্স হলো 2 ওহম। এই সার্কিটটাকে আমরা সলভ করব বলতে যেটা
যেটা করবো সেটা হলো প্রত্যেকটা ব্রাঞ্চে আমরা কারেন্ট ফ্লো, প্রত্যেকটা ব্রাঞ্চে কত কারেন্ট ফ্লো হয় সেটা আলাদাভাবে নির্ণয় করবো। এটা যে আমরা টেকনিকটা অ্যাপ্লাই করবো সেটা একটু ডিফারেন্ট ধরনের। সেই টেকনিকটা কীরকম, এই সার্কিটে আমরা দেখছি 3টা ছোট ছোট লুপ আছে। এই লুপগুলোকে, এ ধরনের লুপকে অনেক সময় মেশও বলা হয়। তো এই লুপগুলো আমরা ধরি যে প্রত্যেকটা লুপে একটা কারেন্ট সার্কুলেট করতেছে। কীরকমভাবে, এই লুপটায় ধরি আমরা এরকম একটা কারেন্ট সার্কুলেট করতেছে, এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে এরকম, 3 নম্বর লুপ হিসেবে ধরি I3। এই কারেন্টটা এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে সার্কুলেট এই লুপের ভিতরে করতে আছে। এই লুপের ভিতরেও এভাবে হিসাবে সুবিধার্থে একই ডিরেকশনে নিই। অ্যান্টি ক্লকওয়াইজ যে স্পেশাল একটা ডিরেকশন তা না, এটা র্যান্ডম একটা ডিরেকশন আমরা নিছি আমাদের হিসাবের জন্য। যদি দেখা যায় যে এই ডিরেকশনটা আসলে না, তখন আমাদের কারেন্টের মানটা নেগেটিভ হবে, অর্থাৎ উল্টা ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। এই I2 কারেন্টটা এই দিক থেকে এদিক ফ্লো হতে আছে। তো এখানে কত, এখানে হবে এরকম সেমভাবে I1। 3টা মেশ বা লুপের ভিতর আমরা এই ধরনের সার্কুলেটিং কারেন্ট অ্যাসাইন করে দিছি। এইভাবে কারেন্ট অ্যাসাইন করার ফলে কি হয়েছে, এর ফলে কিন্তু যেটা হয়েছে কারেন্টের কনজারভেশনটি ঠিক আছে। দেখতে যে প্রত্যেকটা লুপের ভিতর একই কারেন্ট ফ্লো করতেছে, নতুন কোনো কারেন্ট তৈরি হচ্ছে না। আর প্রত্যেকটা সার্কিটের পয়েন্ট কোনো একটা লুপের অংশ, তো এই প্রত্যেকটা পয়েন্টে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করতেছে সেটা সাথে সাথেই বের হয়ে যাচ্ছে। যেমন এই পয়েন্ট, এটা এই লুপের একটা অংশ, I1 কারেন্ট এখান দিয়ে এই দিক দিয়ে প্রবেশ করে সাথে সাথে উপর দিয়ে বের হয়ে যাচ্ছে। এই পয়েন্ট এই লুপের একটা অংশ, I2 কারেন্ট এদিক দিয়ে প্রবেশ করে সাথে সাথে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এভাবে প্রত্যেকটা পয়েন্টে কারশফস কারেন্ট ল যেটা, কারেন্টের কনজারভেশন অটোমেটিকভাবে স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। তো এখন আমরা এই দিনটা যে সলভ করব, এই যে I3 যেটা দেখতেছি, এই ব্রাঞ্চটা থ্রু কারেন্ট ফ্লো কত আমরা অ্যাসাইন করলাম কত I3। এই যে এই ব্রাঞ্চের থ্রু, এই ব্রাঞ্চটা শুধুমাত্র এই লুপেরই অংশ, সেই জন্য এটার কারেন্ট ফ্লো I3। আর এখানে দেখতেছি যে এই কারেন্ট সোর্স যেটা আছে, এই ব্রাঞ্চের থ্রু কারেন্ট ফ্লো কত হবে, 3 অ্যাম্পিয়ার। তো আমাদের I3 এর ভ্যালু কারেন্ট সোর্সটা ডিরেক্ট দিয়ে দিচ্ছে, সেটা হলো কত, 3 অ্যাম্পিয়ার। কারণ একেবারে এই ব্রাঞ্চটাতে তো 3 অ্যাম্পিয়ার কারেন্টই ফ্লো হওয়ার কথা। এই একটা I3 আমরা পেয়ে গেলাম, যেটা ডিরেক্টলি কারেন্ট সোর্সটা দিয়ে দিচ্ছে। বাকি দুইটা কিন্তু সরাসরি এভাবে কারেন্ট সোর্স দিবে না, এটা আমাদের বের করতে হবে কীভাবে। ফার্স্টে যে আমরা লুপ বললাম, লুপ রিলেটেড যে কারশফের ল, অর্থাৎ কারশফস ভোল্টেজ ল, যেটা লুপ রিলেটেড, একটা লুপ ঘুরে আসলে যেভাবে কনজার্ভ থাকে, কারশফস ভোল্টেজ ল দিয়ে বাকি দুটা আমরা বের করব। কীভাবে, এই যে ফার্স্ট লুপটা আমরা দেখি যে এই একই দিক দিয়ে আমরা যদি ঘুরে আসি, I1 যে দিক দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ দিক দিয়ে ঘুরে আসি, তাহলে দুইটারই যে ভোল্টেজ ড্রপ, টোটাল ভোল্টেজ ড্রপ কী হবে, এই যে এখানে আসলে আমরা ব্যাটারির মাইনাস প্রান্ত থেকে প্লাস প্রান্তে আসছি, সেজন্য দুই প্রান্তের ভোল্টেজ ড্রপ কত হবে, -5। একই দিক দিয়ে ঘুরে আসলে। তো এই যে প্রথমে আমরা -5 লিখি, -5, কারণ আমরা নেগেটিভ প্রান্ত থেকে ঘুরে পজিটিভ প্রান্তে আসছি। -5 সমান কত, এই সার্কিট, এই যে এই রেজিস্টার থ্রু এই যে আপওয়ার্ডস কারেন্ট কত হচ্ছে, এই রেজিস্টার থ্রু দেখতেছি উপরের দিকে I1 কারেন্ট ফ্লো হচ্ছে, তারপর ঘুরে এসে এই রেজিস্টারটা দুইটা লুপের একটা অংশ, উপরের দিকে I1 কারেন্ট, নিচের দিকে I2 কারেন্ট ঘুরে এসে ফ্লো হচ্ছে। এই রেজিস্টার থ্রু নেট কারেন্ট ফ্লো কত, I1 - I2 আপওয়ার্ডস, একই দিক বজায় রাখার জন্য। তো এটা ইন্টু তাহলে ভোল্টেজ ড্রপ কত, 2 ওহম, এটা ইন্টু 2। আর এই যে তারপরে এই রেজিস্টারটা কেবলমাত্র এই লুপটারই অংশ, এই রেজিস্টারটার থ্রু কারেন্ট কত, একই দিক দিয়ে ঘুরে আসলে কত, I1 হচ্ছে, I1 কারেন্ট, আর এটারও রেজিস্ট্যান্স 2। এই যে একটা ইকুয়েশন পেলাম, এটাকে আরেকটু যদি লিখি যে 2I1 4I1 - 2I2 সমান -5। এভাবে এই লুপটা আমাদের, এই যে এই দুইটা ভ্যারিয়েবল একটি লিনিয়ার ইকুয়েশন আমাদের দিয়ে দিল। আরেকটি ইকুয়েশন আমরা কীভাবে পাবো, এই লুপের থ্রু কোনো ব্যাটারি সংযুক্ত নেই, তো এই লুপের থ্রু যেখানে 5, ওই পাশে 0 হবে। এই লুপের থ্রু একই দিক দিয়ে আমরা I2 এর বরাবর অ্যান্টি ক্লকওয়াইজ দিক দিয়ে সার্কুলেট করে কী পাই, এই রেজিস্টারটার থ্রু কারেন্ট কত, এই পাশে আমরা 0 দিয়ে দিই, এই রেজিস্টারটার থ্রু কারেন্ট কত, I2 - 3 অ্যাম্পিয়ার। রেজিস্টারটা দুইটা লুপেরই একটা অংশ, I2 - 3 অ্যাম্পিয়ার আপওয়ার্ডস, উপরের দিকে I2 ঘুরে এসে এদিকে 3 অ্যাম্পিয়ার নিচের দিকে, এটা ইন্টু 2 ওহম, এটা রেজিস্ট্যান্স 2 ওহম, ভোল্টেজ ড্রপ এত। তারপর উপরের রেজিস্টারটা থ্রু কত, এটা I2 ফ্লো হচ্ছে, কেবলমাত্র এই লুপটারই অংশ,
এই সাইডের রেজিস্টারটা, এটা থ্রু একই দিক দিয়ে সার্কুলেট কত, ডাউনওয়ার্ডস কত, নিচের দিকে I2 বিয়োগ উপরের দিকে I1। তো নেট কারেন্ট ফ্লো ডাউনওয়ার্ডস বা একই দিকে কত, I2 মাইনাস I1, আর একটা ভোল্টেজ ড্রপ 2 গুণ করে দিই এরকম। আরেকটা ইকুয়েশন পেলাম, এটাকে আরেকটু ই করে লিখি, ভাঙায় লিখি, I2 দ্যাট ইজ কত, 6I2 মাইনাস 2I1 মাইনাস 3 গুণে 6 0। এই যে আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম, দুইটা লুপ থেকে দুইটা লিনিয়ার ইকুয়েশন পেয়ে গেলাম, যেখানে আমাদের ভ্যারিয়েবল দুইটা। আমরা এখন সহজে সলভ করতে পারবো। সলভটা আমরা করে ফেলি, যেটা এই যে I2 সব দিক দুই দিয়ে ভাগ করে 0 = 3I2 মাইনাস I1 মাইনাস 3। তাহলে I1 ইকুয়ালস টু 3I2 মাইনাস 3I2 মাইনাস 3। I1 এর ভ্যালুটা আমরা ইকুয়েশন 1-এ সাবস্টিটিউট করে দিই, এখান দিয়ে বাকিটা কন্টিনিউ করি। মাইনাস কত, 4, I1 এর জায়গায় হবে কত, 3I2 মাইনাস 3 মাইনাস 2I2, এটা সমান সমান কত, মাইনাস 5। 3 4 12 বিয়োগ 2 10I2 মাইনাস 12 ইকুয়ালস টু মাইনাস 5। I2 সমান সমান 7/10। I2 এর ভ্যালু 7/10 অ্যাম্পিয়ার, খুব সুন্দর একটা মান আসে। বাট যাই হোক, I2 এর মান এরকম, তাহলে I1 এর ভ্যালু কত পাবো, এখানে আমরা ডিরেক্ট যদি এটা বসাই দিই, I2 এর ভ্যালু বসাই দিই, 7/10 ইন্টু 3 মাইনাস 3, দ্যাট ইজ কত, 3 সাথে 21/10, 21/10 বিয়োগ 3, 10 21 বিয়োগ 30, দ্যাট ইজ কত, মাইনাস 9। তাহলে এটা ক্যালকুলেট করে আমরা কি পেলাম, I1 সমান সমান মাইনাস 9/10। এই যেটা দেখলাম, যে আমরা একদিক দিয়ে ধরে নিছি যে যে কোনো একদিক দিয়ে কারেন্ট ফ্লো ধরে নিছি, সেটা যদি না হয় তাহলে যেটা হবে না সেটার মান নেগেটিভ হয়ে যাবে। I1 এর ভ্যালু সেভাবে নেগেটিভ। I1 এর ভ্যালু নেগেটিভ হওয়াটা তো স্বাভাবিক, এই যে আমরা ব্যাটারি নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তে ঘুরে আসছি, আমাদের অ্যান্সারও তার সাথে মিলে গেছে। তো এখন I1 I2 পেয়ে গেছি, এই ব্রাঞ্চে থ্রু 3 অ্যাম্পিয়ার সেটা আমরা পেয়ে গেছি। এখন প্রত্যেকটা ব্রাঞ্চে আমরা কত কারেন্ট ফ্লো সেটা আমরা বের করে এখন আমরা বুঝে যেতে পারবো। এই যে এই ব্রাঞ্চে কারেন্ট ফ্লো কত, এই যে এই ব্রাঞ্চে কারেন্ট ফ্লো I1 যেটা হলো মাইনাস 9/10, অর্থাৎ এই ব্রাঞ্চে এই দিক থেকে মাইনাস 9/10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে। এই ব্রাঞ্চে সেরকম I2 এই দিক থেকে এদিক, দ্যাট ইজ কত, বাম দিকে 7/10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে। যে মধ্য ব্রাঞ্চ, যেরকম এই ব্রাঞ্চটা যদি নেই, তাহলে কত, I1 মাইনাস I2 মাইনাস I1, কারণ যে যতই ভোল্টেজ, যতই কারেন্ট ফ্লো হোক, সেটা I1 I2 এই প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা ভেরিয়েবল পেয়ে যাওয়ার কারণে কারেন্ট ফ্লো আমরা প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য এখন ক্যালকুলেট করতে পারবো। তো এই যে এই টেকনিকটা আমরা কি করলাম, প্রত্যেকটা লুপ বা মেশকে আমরা আলাদা আলাদা করে দেখলাম। প্রত্যেকটা লুপ বা মেশের থ্রু আমরা একটা সার্কুলেটিং কারেন্ট ভ্যারিয়েবল নিলাম, নেওয়ার পর সেগুলোকে যেগুলো শুধুমাত্র কারেন্ট সোর্স দিয়ে সলভ হয়ে যাওয়ার, সেগুলোকে ওটা দিয়ে সলভ করলাম। বাকিগুলোকে কারশফস লুপ ল বা কারশফস ভোল্টেজ ল দিয়ে সলভ করে ফেললাম। এই টেকনিকটার নামই মেশ কারেন্ট রুল, মেশ কারেন্ট অ্যানালাইসিস। এখানে প্রত্যেকটা মেশের ভিতর কারেন্ট ফ্লো করে, কারেন্টগুলোকে অ্যানালাইসিস করা হয়, কারেন্ট বের করা হয়। তো এই প্রসেসটা যে আমরা করলাম, এখন যদি আমরা একটু স্টেপ বাই স্টেপ আবার রিভিউ করি, আমরা কি করলাম। নাম্বার 1, প্রত্যেকটা মেশকে স্পট করা, অল দ্য মেশেস।
প্রত্যেকটা মেশের থ্রু কারেন্ট অ্যাসাইন করা, অ্যাসাইন কারেন্ট ভ্যারিয়েবলস, current in all of them. দেন কি করা, যে আমাদের যে কারেন্ট সোর্স যা আছে, কারেন্ট সোর্স যেগুলো কারেন্টকে আমাদের ডিরেক্ট সলভ করে দিচ্ছে, সেগুলোকে সবার আগে সেগুলোকে সলভ করা। এটা হলো solve easier ones with current sources দেন বাকি যেগুলো আমাদের ভ্যারিয়েবল থাকবে, যেই কয়টা ভ্যারিয়েবল থাকবে সেই কয়টার আমাদের সেই কয়টার জন্য লুপ অ্যানালিসিস করতে হবে। সেই কয়টা লুপ অ্যানালিসিস করলে, ইন্ডিপেন্ডেন্ট লুপ অ্যানালিসিস করলে আমরা সেই কয়টা ইন্ডিপেন্ডেন্ট লিনিয়ার ইকুয়েশন পাবো। তো সেই কয়টা বাকিগুলোকে এইভাবে লুপের থ্রু সলভ করা। Solve the others through লুপ বা লুপকে মেশ লিখি, যেহেতু মেশ কারেন্ট অ্যানালিসিস, via by কি কারশফস ভোল্টেজ ল। কারশফস ভোল্টেজ ল, ভোল্টেজ ল যদি মনে না থাকে তাহলে আমরা বুঝবো যে ভোল্টেজ ল কি লুপ ল। আসলে ভোল্টেজ লকে আমরা লুপ ল হিসেবে ডাকতে পারি, যদি সেজন্য এটার সাথে আরো বেশি করেসপন্ড করে আমাদের বুঝতে। এই যে স্টেপগুলো, এই স্টেপগুলো এই স্টেপগুলোর থ্রুই, এই স্টেপগুলি আসলে মেশ কারেন্ট অ্যানালিসিস স্টেপ। এখানে দেখা যাবে যে যতগুলো মেশ প্রত্যেকটার জন্য একটা করে ভ্যারিয়েবল হবে। পরে দেখা যাবে যে যতগুলো কারেন্ট সোর্স আছে ওইটা সাধারণত একটা একটা করে ভ্যারিয়েবল ডিরেক্ট সলভ করে দিবে। তারপর আমাদের হাতে যে কয়টা ভ্যারিয়েবল থাকবে সেটা হলো যতগুলো টোটাল আমরা মেশ শুরুতে নিয়েছিলাম বিয়োগ যে কয়টা কারেন্ট সোর্স ছিল। কারণ কারেন্ট সোর্স কয়েকটা ভ্যারিয়েবলকে ডিরেক্ট সলভ করে দিবে। তো আমরা দেখবো যে যেই কয়টা আমাদের কাছে এখন হাতে ভ্যারিয়েবল অবশ্যই আছে, আমাদের কাছে সেই কয়টা ইন্ডিপেন্ডেন্ট বা ডিফারেন্ট লুপ আমাদের অ্যানালাইসিস করতে হবে সেই কয়টা ইন্ডিপেন্ডেন্ট লিনিয়ার ইকুয়েশন পাওয়ার জন্য। তো আমরা সেই কয়টা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন পেয়ে গেলে আমরা সেই কয়টা ভ্যারিয়েবল লিনিয়ার অ্যালজেব্রার থ্রু সলভ করে ফেলতে পারবো। এটাই বেসিক্যালি মেশ অ্যানালাইসিস। তো এটার আমরা আরেকটা প্র্যাকটিস দেখবো। এটা যেরকম একটা মোটামুটি সিম্পল একটা সার্কিট ছিল, আর একটু কমপ্লেক্স সার্কিট দেখবো যেটা আর একটু ডিপার মেশ অ্যানালিসিসকে কভার করে। আমাদের যে নেক্সট সার্কিটটা, এটার উপর আমরা মেশ কারেন্ট অ্যানালিসিস দিব। এই সার্কিটটা দেখে বোঝাচ্ছে যে আগেরটার মতো লুপগুলো এত ক্লিয়ার না। এটা আরেকটু কমপ্লেক্স সার্কিট, যেরকম এখানে একটা ভোল্টেজ সোর্স, একটা মধ্যে একটা কারেন্ট সোর্স আছে, দুইটা ভোল্টেজ সোর্স আছে, একটা দুইটা, আর বিভিন্ন ধরনের রেজিস্টার আছে, এগুলোর মান দেওয়া আছে। এটার অ্যানালাইসিস বলতে আমরা যেটা করবো সেটা হলো প্রত্যেকটা ব্রাঞ্চে আমরা কারেন্ট নির্ণয় করব, প্রত্যেকটা পয়েন্টে আমরা যেন ভোল্টেজও নির্ণয় করব। এই পুরোটুকু আমরা নির্ণয় এখানে না করলেও মোটামুটি একটা যে ক্রুশাল পার্ট, যে কীভাবে হয়ে গেল বিষয়গুলো, কীভাবে ইকুয়েশনগুলো পেতে হয় সেই পর্যন্ত আমরা যে দেখবো। তো মেশ কারেন্ট অ্যানালাইসিস আমরা অ্যাপ্লাই করবো। প্রথম স্টেপ কী ছিল, প্রত্যেকটা মেশকে বা লুপকে আলাদাভাবে আইডেন্টিফাই করা। এ দেখা যাচ্ছে যে এই ডায়মন্ডটার ভিতর উপরে একটা মেশ, নিচে একটা মেশ। ধরি যে এখানেও যে কোনো একটা দিকে, এখানে আমি ধরি যে আগেরটা যেরকম অ্যান্টি ক্লকওয়াইজ ধরেছিলাম, আমি এটা ধরি ক্লকওয়াইজ দিকে, এটা ওই দিকে ক্লকওয়াইজ দিকে ফ্লো হচ্ছে। এটা হলো I1, এটা I2। আরেকটা লুপ আছে, সেটা কোনটা, সেটা কিন্তু দেখতে মানে যে সব লুপের মতো গোল হতে হবে বা চারকোণ হতে হবে এটা কিন্তু তা না, এটাও কিন্তু লুপ। এটা হলো এই যে এইরকম একটা লুপ, আমি যে আঙুল ট্রেস করতেছি, অথবা আমি প্রত্যেকটা পয়েন্টের একটা নাম দিয়ে দিই, যেমন এটা এ পয়েন্ট, বি, সি, ডি, ই, এটা এফ। তো এই যে লাস্ট যে লুপ সেটা হলো এ, বি, এফ, ডি, ই,
এ, এই লুপ এ বি এফ ডি ই এ, এটা হলো লাস্ট লুপ। এই লুপটার থ্রু আমি ধরি কারেন্ট একইভাবে ক্লকওয়াইজ দিকে, ক্লকওয়াইজ ডিরেকশনে, এটা ক্লকওয়াইজ ডিরেকশনে কীরকম, এরকম দিকে I3, যেটা হলো I3 এদিক দিয়ে ঘুরে এসে ক্লকওয়াইজ ডিরেকশনে ফ্লো করতেছে, এদিক দিয়ে এদিকে, এটা আমাদের ফাইনাল অ্যান্সার, আমরা ধরে নিচ্ছি। দেখি অ্যান্সার কি আসে। এখানে I3 মান পজিটিভ আসার কথা, কারণ এখানে তো এইখানে I3 ফ্লো হচ্ছে আর এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নেওয়া হয়েছে, তো কারেন্ট অবশ্যই এদিকে ফ্লো হওয়ার কথা। তো এখন যেটা আমরা প্রথম যেটা করলাম, মেশগুলো সব 3টা মেশ আলাদাভাবে আইডেন্টিফাই করলাম, প্রত্যেকটার ভিতরে যে কোনো একটা দিকে কারেন্ট আমরা সুবিধা মতো কারেন্ট ভ্যারিয়েবল দিলাম। এখন যেটা দেখবো যে কারেন্ট সোর্সের জন্য কোনটা সলভ হয়ে যাচ্ছে ডিরেক্টলি। এই যে দেখতেছি যে এই ব্রাঞ্চটার থ্রু কারেন্ট কত, এই যে I2 ঘুরে আসতেছে ডান দিকে, I2 মাইনাস I1 কত বাম দিকে। তো এই সোর্সটার থ্রু কারেন্ট কত হচ্ছে, নেট কারেন্ট ফ্লো রাইট ওয়ার্ডস I2 মাইনাস I1, যেটা হলো আমরা জানি 2 অ্যাম্পিয়ার, হ্যাঁ 2, শুধু 2 লিখে। তাহলে আমরা কি পেয়েছি, I2 সমান 2 প্লাস I1, I2 আর I1 এর একটা লিনিয়ার ইকুয়েশন আমরা ডিরেক্ট পেয়ে গেলাম। I2 এর ভ্যালু আমরা দিব কি 2 প্লাস I1, এই যে একটা ইকুয়েশন আমরা লিনিয়ার ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, এটা কারেন্ট সোর্স ডিরেক্টলি দিয়ে দিল। বাকি দুইটা আমরা এখন লুপ অ্যানালাইসিস করব। তো লুপ আমরা কোনটা নিব, প্রথমে এই লুপটা নিই, এই যে এ বি এফ ডি ই এ, এই লুপটা নিই, অদ্ভুত দেখতে লুপটা, বাট এই লুপটার সিস্টেমটা তুলনামূলক ইজিয়ার। এই লুপটা কি, এই যে 1 ওহম এই রেজিস্টারটা থ্রু এই রেজিস্টার থ্রু যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা কত, ডিরেক্ট I3 ফ্লো হচ্ছে, I3 ইন্টু এটার রেজিস্ট্যান্স 1 প্লাস এই 2 ওহম এটার থ্রু এইদিকে কত কারেন্ট ফ্লো হচ্ছে, I3 মাইনাস I1, এদিকে, I1 ঘুরে এসে এদিকে, এটা এই লুপের একটা অংশ, I3 মাইনাস I1 ইন্টু এটার রেজিস্ট্যান্স যেটা হলো 2 ওহম প্লাস এই রেজিস্টারটা হলো কত, I3 এদিকে, I2 আপওয়ার্ডস, I3 ডাউনওয়ার্ডস, I2 আপওয়ার্ডস, তো নেট হলো ডাউনওয়ার্ডস I3 মাইনাস I2, এই রেজিস্টারটার রেজিস্ট্যান্স 1 ওহম, 1 লিখলাম না, আলাদা করে গুণ করলাম না, তারপর শেষ। এই যে 3টা টোটাল ভোল্টেজ ড্রপ, সেটা সমান প্লাস থেকে মাইনাস প্রান্তে আসলাম, সেটা টোটাল সমান আমরা পাবো 10 ওহম। এই যে আরেকটি ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, এই ইকুয়েশন এটাকে আমরা একটু লিখি, I3 প্লাস 2I3 প্লাস I3, দ্যাট ইজ কত, 4I3 মাইনাস 2I1 মাইনাস I2 সমান 0। হ্যাঁ, এই যে একটা ইকুয়েশন, এখন 3টা ভেরিয়েবল আর আরেকটা লুপ আমাদের ধরতে হবে আরেকটা ইকুয়েশন করার জন্য। এখন আরেকটা লুপ আমরা কী ধরবো, এই ছোটো লুপটা নিয়ে, এই ছোটো লুপটা, তো এখন এই ছোটো লুপটা ধরলে কি একটা, এই নিচের ছোটো লুপটা প্রথমে ধরি, এই নিচের ছোটো লুপটা ধরলে একটা সমস্যা আছে। হ্যাঁ, এটা কিন্তু একটা এনার্জি সোর্সের মতো, এটা কিন্তু সেম একটা, আমরা যেটা কারেন্ট সোর্স সম্পর্কে জানছিলাম, এটা সেম ব্যাটারির মতো, জাস্ট কারেন্ট ফ্লোটাকে সেম রাখে। হ্যাঁ, বাট এই ব্যাটারিটা যেরকম আমরা ভোল্টেজ, যে দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্সের মানে আমরা জানি, কারেন্টটাকে বের করতে হবে হয়তো, এই ব্যাটারির থ্রু কিন্তু আমরা ভোল্টেজ ডিফারেন্স জানি না, কিন্তু কারেন্টটা জানি। এই লুপটা যদি আমি ধরি, যে 3টা, এই যে এই রেজিস্টার আর এই 2টা রেজিস্টার টোটাল ভোল্টেজ ড্রপ, আমি ওই পাশে কত লিখবো সেটা কিন্তু এখন আমি জানি না। সেটা হবে একটা ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলটাকে আবার আগের উপরের লুপটা দিয়ে অন্য একটা লুপ দিয়ে আরেকটি ইকুয়েশন বের করতে হবে, সেটাকে সলভ করতে হবে। এখন কারশফস ল যেহেতু, যে ভোল্টেজ প্রডিউসার, তারা যেটুকু ভোল্টেজ প্রডিউস করে সেটার উপর ডিপেন্ডেন্ট, এই ভোল্টেজ প্রডিউসারটা, যে কারেন্ট সোর্স নামে ভোল্টেজ প্রডিউসার, এটা কত ভোল্টেজ আসলে প্রডিউস করছে সেটা আমরা জানি না, আলাদা একটা ভ্যারিয়েবল হবে, সেটাকে সলভ করার জন্য আরেকটা ইকুয়েশন হবে। তো
এটাকে আপাতত এই ব্রাঞ্চটাকে আপাতত অ্যাভয়েড করি, এমন একটা লুপ নিই। সেই লুপটা কি, পুরো ডায়মন্ডটা আমরা নিব। তো কার্শফ ল তো কার্শফ ভোল্টেজ ল তো যে কোনো লুপের উপর কাজ করবে সার্কিটের। হ্যাঁ, আমরা যদি এই পুরো ডায়মন্ডটা অর্থাৎ সি ডি এফ বি এই লুপটা নেই, তাহলে আমরা কি পাই, এই যে এই লুপের টোটাল যে ভোল্টেজ প্রোডাকশন সেটা কত, এটাকে একটু নিচে লিখি, এটা 1 নম্বর ইকুয়েশন। আর তারপরটা কত ছিল, I2 মাইনাস I1 সমান সমান 2। হ্যাঁ, এটা 2 নম্বর ইকুয়েশন। থার্ড নাম্বারটা বের করবো এই লুপটা থেকে। তো এইখানে এই যে এই 2 ওহম এই রেজিস্টারটা থ্রু কারেন্ট কত, I2E, কারণ এটা শুধুমাত্র এই লুপটারই অংশ। I2 ইন্টু 2 ভোল্টেজ ড্রপ 2 ওহম। এই যে এইটার থ্রু I2 বরাবর আমরা ক্লকওয়াইজ ঘুরতেছি, 1 ওহমের থ্রু কত, আপওয়ার্ডস এই দিক বরাবর I2 মাইনাস I3 নিচের দিক উল্টা দিক বরাবর। তাহলে নেট কারেন্ট ফ্লো ওই ক্লকওয়াইজ দিকে কত, I2 মাইনাস I3 ইন্টু কত, এটার ভোল্টেজ, এটার রেজিস্ট্যান্স 1 ওহম, সেটাকে আলাদা করে লিখলাম না। হ্যাঁ, এই দুটা না, সরি আমি তো বড় লোকটা নিচ্ছি। তো এই যে আরেকটা রেজিস্টার আছে, এই যে দুইটা যেহেতু ক্লকওয়াইজ পুরোটাকে একইভাবে ক্লকওয়াইজে ঘুরতেছি, ক্লকওয়াইজ ঘুরলে এটার থ্রু কত পাই, যে I1 মাইনাস I3 ক্লকওয়াইজ, I1 মাইনাস I3। এই রেজিস্টারটা 2 ওহম রেজিস্টারটা থ্রু কারেন্ট, এই 2 ওহম রেজিস্টারটা থ্রু কারেন্ট ক্লকওয়াইজ I1 মাইনাস I3 ইন্টু এটার রেজিস্ট্যান্স হলো এই লুপের থ্রু টোটাল ভোল্টেজ ড্রপ। এটা এই লুপের থ্রু কিন্তু আমরা পজিটিভ পয়েন্ট থেকে ঘুরে নেগেটিভ পয়েন্টে গেছি, সো সেটা টোটাল হবে কত, 4 ভোল্ট। এই লুপে এই একটাই ব্যাটারি আমাদের ধরা পড়তেছে, যেটার ভোল্টেজ আমরা জানি। এভাবে কিন্তু এই যে তুলনামূলক আমরা একটা সিম্পলার একটা ইকুয়েশন পেলাম। যদি আমরা মিডল লুপগুলো নিতাম সেটা যেতে পেতাম, ধরতে হতো যে এই দুই প্রান্তের ভোল্টেজ হলো ভি, তাহলে সেটাকে আবার উপর লুপটা দিয়ে সলভ করতে হতো, ঝামেলা হতো একটা। তো এটাকে I2 সিম্পল করে লিখি, 2I2 প্লাস I2 দ্যাট ইজ কত, 3I2 মাইনাস I3 মাইনাস 2I3 মাইনাস 3I3 প্লাস 2I1 সমান সমান 4। ঠিক আছে, I2 3I2, হ্যাঁ, আর এটা আমাদের থার্ড ইকুয়েশন। এটা ছিল ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, আর এটা ইকুয়েশন 3। আমাদের ভ্যারিয়েবল তিনটা, I1 I2 I3, তিনটা লিনিয়ার ইকুয়েশন দিয়ে তিনটা ভ্যারিয়েবল আমরা এখন সলভ করে নিতে পারবো। এই যে আমরা মেশ অ্যানালিসিস কীভাবে অ্যাপ্লাই করলাম, যে আরেকবার যদি শুধু স্টেপগুলো রিভিউ করি, প্রথমে প্রত্যেকটা মেশ আলাদা আলাদা মেশ, প্রত্যেকটা আলাদা আলাদা মেশ যেগুলোর ভিতরে আরও কোনো মেশ নাই। হ্যাঁ, যেরকম এই বড় মেশটা যখন নিয়েছিলাম, এটার ভিতরে দুইটা মেশ অবস্থিত, প্রত্যেকটা আলাদা আলাদা মেশের ভিতরে আমরা একটা সার্কুলেটিং কারেন্ট অ্যাসাইন করে দিছি। তারপর আমরা দেখছি কি যে এই কারেন্ট যে সোর্স, এইটা এই কারেন্ট সোর্সটা সবচেয়ে সহজ ইকুয়েশন প্রডিউস করবে একটা ভ্যারিয়েবলকে সলভ করার জন্য, যেটা এরকম। এই কারেন্ট সোর্সটা কোন ভ্যারিয়েবলটাকে সলভ করার মতো একটা ইকুয়েশন প্রডিউস করছে, সেটাকে আগে আমরা বের করলাম। তারপর আর যত ভ্যারিয়েবল আছে সেগুলোর জন্য আমরা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট লুপ নিচ্ছি, সেই লুপের থ্রু কার্শফস লুপ ল বা কার্শফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করে আরও লিনিয়ার ইকুয়েশন পাচ্ছি। যতগুলো আমাদের ভ্যারিয়েবল আছে ততগুলো লিনিয়ার ইকুয়েশন এভাবে আমরা তৈরি করে নিচ্ছি, এভাবে আমরা ফাইনালি লিনিয়ার অ্যালজেব্রা দিয়ে সলভ করে নেব। এই টেকনিকটা, এই যে যদি আমরা দেখতেছি যে আমরা যেহেতু ভোল্টেজ ল অ্যাপ্লাই করতেছি, একটা কারেন্ট সোর্সের দুই প্রান্তের থ্রু আমরা ভোল্টেজ যাই না, তো ওটা অ্যাভয়েড করে নিচ্ছি এমনভাবে যেন এরকম একটা বড় লুপ, যে বড় একটা মেশ, হ্যাঁ, যেটার ভিতরে হয়তো বা মাল্টিপল মেশ আছে, কিন্তু লুপ মানে তো লুপ, কার্শফস ভোল্টেজ ল সবখানে সাপোর্ট করবে। এই বড় লুপটাকে অনেক সময় সুপার মেশ বলা হয়, কারণ এর ভিতর মাল্টিপল মেশ থাকে। এই সুপার মেশ সাধারণত নেওয়া হয় না, তখনই নেওয়া হয় যখন আমরা এরকম যখন একটা ঝামেলার জিনিসকে অ্যাভয়েড করে যেতে চাচ্ছি, অ্যাভয়েড করে যাওয়ার জন্য একটা বড় নিয়েছি, সেই জন্য একটা সুপার মেশ নিয়েছি। সুপার মেশ নেওয়ার জন্য যে ইকুয়েশন আমাদের কঠিন হয়েছে তা না, বরং আরও সহজ হয়েছে, আর একটা ভ্যারিয়েবল কম লাগছে, আর একটা ইকুয়েশন আমাদের কম লাগছে। এবার আমরা সার্কিট সলভের আরেকটা যেটা টেকনিক, নোডাল অ্যানালাইসিস সম্পর্কে দেখব। প্রথমে এক্সাম্পলটা ড্র করি।
এই সার্কিটের থ্রু নতুন আরেকটা টেকনিক্যাল এক্সাম্পল আমরা দেখি। এই সার্কিটে দুইটা ভোল্টেজ সোর্স 5 ভোল্ট আছে, মধ্যে একটা কারেন্ট সোর্স আছে 3 অ্যাম্পিয়ার, আর এরকম একটা রেজিস্টার নেটওয়ার্ক আছে 1 ওহম, 2 ওহম, 3 ওহম, 4 এরকম রেজিস্ট্যান্স। তো এটা আমরা সলভ করবো। কীভাবে সলভ করবো বলতে, এই যে বিভিন্ন পয়েন্টের প্রত্যেকটা ব্রাঞ্চের ভোল্টেজ, কারেন্ট, এগুলো আমরা বের করতে যাচ্ছি। তো আগের যে মেশ অ্যানালিসিস, এটা আমরা কী করছিলাম, আমরা কারেন্ট নিয়ে কাজ করছিলাম। এটাকে এই অ্যানালিসিসে আমরা কি উল্টা জিনিসটা করার চেষ্টা করি, সেটা কি ভোল্টেজ নিয়ে কাজ করব। ভোল্টেজ নিয়ে কাজ করার আগে শুরুতে কী করতে হয়, যেটা আমরা জানছিলাম যে কোনো একটা পয়েন্টকে রেফারেন্স ধরে নিতে হয়, যে ওই পয়েন্টের ভোল্টেজ 0। রেফারেন্স কোন পয়েন্টটাকে ধরি, এই যে দেখতেছি এটা ব্যাটারির লোয়ার পটেনশিয়াল, এই পোর্টটা, এই ব্যাটারির লোয়ার ভোল্টেজ পোর্টে যুক্ত, এই কারেন্ট সোর্সেরও লোয়ার ভোল্টেজ পোর্টে এই পোর্টটা যুক্ত। এই পুরো পোর্টটাকে আমি গ্রাউন্ড ভোল্টেজ ধরে নিই, 0 ভোল্টেজ, গ্রাউন্ডে কানেক্টেড করে নিই। এই পুরো পোর্টটা 0, সবগুলোর সোর্সেরই লোয়ার ভোল্টেজ পয়েন্টে যুক্ত। তো এখন এটার সাপেক্ষে সবগুলো পয়েন্টের ভোল্টেজ আমি একটা ভ্যারিয়েবল হিসেবে ধরি। যেরকম এখানে একটা ব্যাটারি পাওয়ার হয়েছে, এই পয়েন্টে আমি ধরি ভোল্টেজ হলো এ, আরেকটা রেজিস্টার পাওয়ার হয়েছে অর্থাৎ ভোল্টেজ ড্রপ হয়েছে, এই পয়েন্টে হলো কি ভোল্টেজ চেঞ্জ হয়েছে বি, এই পয়েন্টে আরেকটা রেজিস্টার থ্রু গেছে সি, আরেকটা রেজিস্টার থ্রু গেছে এটা ডি, এটা এখানে একটা ডিফারেন্ট রেজিস্টার থ্রু গেছে, এটা হলো ই, এখানে আরেকটা রেজিস্টার থ্রু গেছে এই পয়েন্টে এফ, তারপর এই ব্যাটারি থ্রু গেলে তো আবার 0-তে পৌঁছে যাচ্ছে। তো এই যে অনেকগুলো আমাদের ভ্যারিয়েবল হলো। হ্যাঁ, তো এখন প্রথমে যেটা দেখি, যে মেশ কারেন্ট অ্যানালিসিসের মতো ওই রাস্তা দিয়ে হাঁটি, যে প্রথমে দেখি ব্যাটারি বা সোর্সগুলো কোনগুলোকে সহজ সলভ করে দিচ্ছে। এই পয়েন্টের ভোল্টেজ যখন 0, তাহলে এই দুই পয়েন্টের ভোল্টেজ মেনটেন করার জন্য এই পয়েন্টের ভোল্টেজ কত হবে, 5, কারণ ব্যাটারির ভোল্টেজটা 5। তাহলে এফ প্রান্তেরও ভোল্টেজ একইভাবে হবে 5 ভোল্ট। হ্যাঁ, এই দুটো আমরা পেয়ে গেলাম। তো বাকি যেগুলো আমরা বিভিন্ন পয়েন্টের ভোল্টেজ আমরা দিলাম, তো এগুলো আমরা সলভ করব কারশফের পয়েন্ট রিলেটেড যে লটা আছে, অর্থাৎ কারশফের কারেন্ট ল, যেটা স্টেট করে যে প্রত্যেকটা পয়েন্টে সার্কিটে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করতেছে একই পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে। অর্থাৎ কারেন্ট প্রবেশকে পজিটিভ, কারেন্ট বের হওয়াকে নেগেটিভ ধরলে ওই পয়েন্টের টোটাল কারেন্টের সামেশন 0, কারেন্ট কনজার্ভ থাকবে। তো এটা আমরা শুরু করবো কিভাবে, শুরু করি এই যে সি পয়েন্ট, এটা একটা ভালো পোর্ট। হ্যাঁ, এটা অনেকটা পয়েন্ট আছে, এটা দিয়ে শুরু করি। এই পয়েন্টে কোন দিক দিয়ে ঢুকবে, কোন দিক দিয়ে বের হবে আমরা আরবিট্রারি আমাদের মতো ধরে নিই। যদি সেটার সাথে সেটার মতো না হয়, তাহলে যে কারেন্টগুলো ধরছি যেই দিকে, সেটা নেগেটিভ হয়ে যাবে। তো প্রথমে আমাদের এই ধরনের পয়েন্টের সুবিধার্থে ধরা হয় কি, যে আমরা ধরে নিই আপাতত যে সব দিক দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, অথবা সব দিক দিয়ে কারেন্ট বের হচ্ছে। অর্থাৎ এই দিক দিয়েও কারেন্ট প্রবেশ করছে, এই দিক দিয়েও কারেন্ট প্রবেশ করছে, এই দিক দিয়েও কারেন্ট প্রবেশ করছে। আপাততভাবে এটা ধরে নিই। ধরে নিলে কি হবে, এই যে এইখান থেকে এইখানে যেটুকু কারেন্ট প্রবেশ করতেছে, এইখান থেকে এখানে, সেটা কি এই রেজিস্টারের দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট ইজ কি ই মাইনাস সি বাই 2 প্লাস এই সাইডে যে কারেন্ট প্রবেশ করতেছে সেটা এই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স, যেটা হলো কত ডি মাইনাস সি, এটার দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স বাই এটার রেজিস্ট্যান্স 4 প্লাস এই সাইড থেকে যেটুকু কারেন্ট প্রবেশ করতেছে সেটা হলো একইভাবে বি মাইনাস সি বাই 4। এই টোটালটার সমষ্টি কত হবে 0, কারশফ ল অনুযায়ী। এখন একটা পয়েন্টে তো সব দিক দিয়ে কারেন্ট অবশ্যই প্রবেশ করতে পারে না, কনজার্ভ থাকে না। ঠিক একইভাবে যেভাবে অনেকগুলো পজিটিভ নাম্বারের সমষ্টি কখনো 0 হতে পারে না। হ্যাঁ, এগুলোর কোনো একটা তো নেগেটিভ হতে হবে, অ্যাটলিস্ট কোনো না কোনোটা তো, অথবা অনেকগুলো নেগেটিভ নাম্বারের সমষ্টিও 0 হতে পারে না, কোনো না কোনো ডিফারেন্ট চিহ্নের হতে হবে। তো যেগুলো আমরা দেখবো যে নেগেটিভ বা ডিফারেন্ট চিহ্নের, তাহলে আমরা সেগুলো বুঝবো কি, যেটা ধরে নিয়েছিলাম যে যে দিক তার জাস্ট অপোজিট দিকে সেই কারেন্টটা ওই পরিমাণ কারেন্ট অপোজিট দিকে ফ্লো হচ্ছে, ধরে নিতে সমস্যা নেই। তো এই একটা ইকুয়েশন পেলাম, এটাকে আমরা সলভ করবো কিভাবে, দুই সাইডে আমরা 4 দিয়ে গুণ করে দিই। 4 দিয়ে গুণ করলে আমরা পাবো 2e মাইনাস 2c প্লাস ডি মাইনাস সি প্লাস বি মাইনাস সি সমান সমান 0। ই আর নাই, তো কি পাই 2e মাইনাস 3c মাইনাস 4c
মাইনাস 4c প্লাস ডি প্লাস বি ইকুয়ালস টু 0। এই যে একটা লিনিয়ার ইকুয়েশন পেলাম, এটা নাম্বার 1 দিয়ে এখানে লিখে দিই, 2e মাইনাস 4c প্লাস বি প্লাস ডি সমান সমান 0। বাকি ইকুয়েশন আমরা বাকি পার্টগুলো থেকে পাওয়ার চেষ্টা করি। এখন কোনটা ধরা যায়, যে ধরি এই পার্টটা। আচ্ছা হ্যাঁ, এই ব্রাঞ্চের থ্রু তো কারেন্ট 3 অ্যাম্পিয়ার, এই যে কারেন্ট সোর্সের সাথে লাগানো 3 অ্যাম্পিয়ার এই সোর্সের থ্রু যাচ্ছে, এই 3 অ্যাম্পিয়ারই এই রেজিস্টারের থ্রু যাচ্ছে। এই রেজিস্টারের দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স কত? কারেন্ট সোর্স তো মোটামুটি একটা ভালো ইকুয়েশন দিচ্ছে। এই রেজিস্টারের থ্রু ভোল্টেজ ডিফারেন্স আপওয়ার্ডস ডিরেকশনে যদি আমরা ক্যালকুলেট করি, ই মাইনাস সি বাই রেজিস্টারটা রেজিস্ট্যান্স 2 সমান সমান কত? আপওয়ার্ড ডিরেকশনে 3। তো ই মাইনাস সি, এটা আমাদের আরেকটা ইকুয়েশন পেলাম, ই মাইনাস সি, দ্যাট ইজ 3 দুগুণে 6, 6। আরেকটা ইকুয়েশন পেলাম। এখন এই পয়েন্ট বি পয়েন্টের জন্য একটা ইকুয়েশন আমরা বি পয়েন্ট থেকে বের করার চেষ্টা করি। বি পয়েন্টে একইভাবে আমরা ধরি যে দুই দিক দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, এই দিক দিয়ে একটা প্রবেশ করতেছে, এই দিক দিয়ে একটা প্রবেশ করতেছে। হ্যাঁ, এখান থেকে এখানে যেটা প্রবেশ করতেছে এটার জন্য কত হবে? 5 মাইনাস বি, মানে কত? হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজ, হায়ার মাইনাস লোয়ার, এটা সবসময় একটু খেয়াল রাখার চেষ্টা করবো, বাই 1। যদি আমরা এটা উল্টাই দিই তাহলে আমাদের ডিরেকশন যেটা ধরতেছিলাম সেটা আসলে উল্টা পাল্টা হয়ে যাবে, চিহ্ন একটা প্লাস মাইনাসের একটা ইন্টারচেঞ্জের জন্য একটা ক্যালকুলেশন মিস্টেক আসতে পারে। তো এটা বাই 1 এটা রেজিস্ট্যান্স। আর এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে সি মাইনাস বি বাই 4 প্লাস এই দুটোর সমষ্টি 0। হ্যাঁ, তাহলে দুই সাইডে 4 দিয়ে গুণ করলে তারপর হচ্ছে 20 মাইনাস 4b প্লাস সি মাইনাস বি সমান সমান 0। দ্যাট ইজ 20 প্লাস সি মাইনাস 5b সমান সমান 0। এটাকে আমরা এখানে আরেকবার লিখি, 3 নম্বর ইকুয়েশন আমাদের 20 প্লাস সি, এটা সমান সমান কত? 5b। তাহলে আরেকটা ইকুয়েশন আমরা যেভাবে বি পয়েন্ট থেকে একটা পেলাম, ডি পয়েন্ট থেকে আরেকটা বের করার চেষ্টা করি। ডি পয়েন্টে কীভাবে দুই দিক দিয়ে কারেন্ট প্রবেশ, এইটা কত? সি মাইনাস ডি বাই 4, আর আরেকটা 5, এই যে এই পয়েন্টে 5 মাইনাস ডি বাই 3 সমান সমান 0। তো দ্যাট ইজ কত? যে এটাকে এই পাশে নিয়ে এই পাশে করে দিলে 3c মাইনাস এটা আমাদের আরেকটা ইকুয়েশন, 3c প্লাস 20 ইকুয়ালস টু 70। এই যে আমাদের 4টা ভেরিয়েবলের জন্য 4টা লিনিয়ার ইকুয়েশন পেয়ে গেছে, এখন সলভ করতে পারবো। এই 4টা ভেরিয়েবলের 4টা লিনিয়ার ইকুয়েশন হলেও মানে শুনতে খুব লাগলেও ইকুয়েশনগুলো মোটামুটি কিন্তু মানে সিম্পল আসছে। যে প্রথমে একটা এই সবগুলো 4টাই ভ্যারিয়েবল যুক্ত একটা ইকুয়েশন, তারপর প্রত্যেকটাকে কিন্তু সি এর টার্মে আমরা প্রকাশ করতে পারি। যেরকম ই কে লিখতে পারি আমরা কত? এই 2 নম্বর ইকুয়েশন থেকে, 2 নম্বর ইকুয়েশন থেকে কি লিখতে পারি? ই সমান সমান কত? সি প্লাস 6। হ্যাঁ, 3 নম্বর ইকুয়েশন থেকে কি লিখি? এই যে বি সমান সমান কত? 20 প্লাস সি বাই 5।
4 নম্বর ইকুয়েশন থেকে ডি সমান সমান 3c প্লাস 20/7। এই সবগুলোকে আমরা এই যে 1 নম্বর ইকুয়েশনে রিপ্লেস করলে সি এর ভ্যালু আমরা পেয়ে যাব। সি এর ভ্যালু কত আসে? তো এই যে আমরা এই যে ইকুয়েশন 1-এ ই বি ডি এই তিনটাকে আমরা সি দিয়ে রিপ্লেস করে এভাবে লিখলাম, আর সেটাকে ক্যালকুলেটর ইউজ করে সলভ করে আমরা সি এর একটা এই যে লিনিয়ার ইকুয়েশন এটাকে সলভ করে আমরা পেলাম সি ইকুয়ালস টু 13.75। একটু তাড়াতাড়ি করছি, মানে ক্যালকুলেশনের প্রতি 100% মানে শিওরও না, তারগুলো করে করছি, বাট বেসিক কনসেপ্টটা এরকমই যে যে কটা ভেরিয়েবল সে কটা লিনিয়ার ইকুয়েশন এভাবে পয়েন্টে পয়েন্টে কারশফস কারেন্ট ল ধরে বের করলাম, সেভাবে আমরা একটা একটা করে ভেরিয়েবল বের করতে পারি। সি এর ভ্যালু যেহেতু বেড়ে গেছে, আমরা প্রত্যেকটা ইকুয়েশনে সি এর ভ্যালুটা বসায় প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ এই যে ইবিডি সব বের করে ফেলতে পারবো। এখন ই সি বিডি যা আছে সব ভ্যারিয়েবল বেড়ে গেছে, সার্কিটের প্রত্যেকটা পয়েন্টে আমরা ভোল্টেজ আমরা পেয়ে গেছি। এইভাবে আমরা ভোল্টেজ সব পেয়ে গেছি। এখন আমরা যদি কারেন্ট চাই তাহলে আমরা কারেন্ট কী করবো, যে কোনো 2 পয়েন্টে কারেন্ট যদি আমরা চাই যে এইখান থেকে এই যে এই 3 ওহম রেজিস্টার থ্রু কারেন্ট কত, আমাদের ডি এর ভ্যালু আছে, তো এটার কারেন্ট কত হবে, ডি এর ভ্যালু যত যাই হোক আপওয়ার্ডস কারেন্ট হবে 5 মাইনাস ডি বাই এ রেজিস্ট্যান্স 3, ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স। এইভাবে আমরা প্রত্যেকটা পয়েন্টে যেহেতু ভোল্টেজ পেয়ে গেছি, হ্যাঁ, এই জন্য আমরা ভোল্টেজ ডিফারেন্স যেই ব্রাঞ্চেরই আমরা কারেন্ট বের করতে চাচ্ছি, ভোল্টেজ ডিফারেন্সকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে দেবো, কারেন্ট বের হয়ে যাবে। তো এই যে এই প্রসেসটা যেখানে আমরা প্রত্যেকটা ভোল্টেজের উপর ডিপেন্ড করছি, হ্যাঁ, প্রত্যেকটা নোডে প্রত্যেকটা পয়েন্টে বা প্রত্যেকটা নোডের হলো ভোল্টেজ আলাদা, তো প্রত্যেকটা নোডের উপর আমরা ফোকাস করছি। নোড বা পয়েন্ট রিলেটেড যেই কারশফস ল, যেটা হলো কারশফস কারেন্ট ল, কারেন্ট কনজারভেশন ল, সেটা অ্যাপ্লাই করছি, প্রত্যেকটা পয়েন্টে ভোল্টেজ বের করছি। এই প্রসেসটার নামই কারশফস না সরি, নোডাল ভোল্টেজ অ্যানালাইসিস। নোডাল ভোল্টেজ অ্যানালাইসিস। মেশ কারেন্ট অ্যানালাইসিসের মধ্যে নোডাল ভোল্টেজ অ্যানালাইসিসে অনেক মিল আছে। প্রথমে আমরা যেটা করি যে একটা রেফারেন্স পয়েন্ট আমরা বাছাই করি, রেফারেন্স পোর্ট, এর অর্থ 0 ভোল্টেজ, সেটাকে অ্যাসাইন করবো, গ্রাউন্ডের সাথে কানেক্ট করবো। তারপর আমরা কি করব, যে বাকি যত নোড সবখানে আমরা একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করব। ভ্যারিয়েবলস ফর ভোল্টেজ ইন অল নোডস। দেন আমরা দেখব কি যে ব্যাটারি যেই কাজটা করে, ভোল্টেজ সোর্স, এটা তো আমাদের দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্সকে যে কনস্ট্যান্ট রেখে, তো ব্যাটারি আমাদের বিভিন্ন পয়েন্টের ভোল্টেজকে আমাদেরকে সহজ জানা দিতে পারে। ওখানে যেরকম আমাদের মেশ অ্যানালাইসিসে আমরা দেখছি কারেন্ট সোর্স কারেন্ট কনস্ট্যান্ট রাখার কারণে কিছু কারেন্ট আমাদের জানা দিচ্ছে, ব্যাটারি কিছু ভোল্টেজ আমাদের জানিয়ে দেবে। হ্যাঁ, তো সেইগুলো আমরা আগে আমরা জেনে নিব বা বের করে নিব। একইভাবে এই যে মেশ কারেন্ট অ্যানালাইসিসের মতো easier once ইজিয়ার পয়েন্টগুলোর আমরা ভোল্টেজকে ইভ্যালুয়েট করে নিব। তারপর বাকি যতগুলো পয়েন্ট থাকবে ততগুলো আমরা নোডের উপর কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করে ততগুলো লিনিয়ার ইকুয়েশন পাবো। For remaining variables
pick nodes and apply Kirchhoff কারেন্ট ল বা কারশফ নোড ল আমরা বলতে পারি, কারণ এটা নোডের উপর অ্যাপ্লাই হয়, বা কারশফ পয়েন্ট ল বলতে পারি, পয়েন্টের উপর অ্যাপ্লাই হয়, যেটা কিছু বলতে পারি, যেটা আমাদের পয়েন্ট ল বললে আমাদের এই যে অ্যানালাইসিসের সাথে একটু আমাদের মনে রাখতে সুবিধা হবে যে পয়েন্ট অ্যানালাইসিস করছি তো পয়েন্ট রিলেটেড কারশফ ছিল। তো এটা এই যে এই অ্যাপ্লাইটা করার মাধ্যমে ততগুলো লিনিয়ার ইকুয়েশন বের হবে, যতগুলো আমাদের ভ্যারিয়েবল পাবো ততগুলো পয়েন্টের ডিফারেন্ট পয়েন্টের উপর অ্যানালাইসিস করবো, ততগুলো লিনিয়ার ইকুয়েশন বের করবো, সেগুলো সলভ করে প্রত্যেকটা আমরা ভ্যারিয়েবলকে বের করে ফেলবো। এটাই কারশফ না, এটাই নোডাল ভোল্টেজ অ্যানালাইসিস, বারবার কারশফ বলতেছি। তো এটা একটা সিম্পল, মোটামুটি একটা সিম্পল না, এটাও মোটামুটি কমপ্লেক্স ছিল, কিন্তু এটাকে মেশ অ্যানালাইসিসে যেহেতু দুইটা এক্সাম্পল দেখছি, নোডাল অ্যানালাইসিসে দুইটা এক্সাম্পল আমরা দেখি। আরেকটা যেটা হবে, সময়ের বেশি নেই, এই সার্কিটটা একটু শর্টকাটে সলভ করি। নোডাল অ্যানালাইসিস দিয়ে এটা সলভ করার জন্য প্রথমে কী করতে হবে, রেফারেন্স নোড চিহ্নিত করতে হবে। রেফারেন্স নোড এই যে নিচের যে পয়েন্ট, এটা দুইটা ব্যাটারিরই লোয়ার ভোল্টেজ পয়েন্টের সাথে যুক্ত, তো আমরা এইটাকে আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরি, এটাকে আমরা গ্রাউন্ডেড করে দিই। এই পয়েন্টের ভোল্টেজ কত, 0, এই পোর্টটার ভোল্টেজ। তো এই যে এখানে ভোল্টেজ ধরি এ, ব্যাটারি এই প্রান্তে, তারপর এখান থেকে এখানে একটা সার্কিট কম্পাউন্ড ক্রস করছে, এখানে বি, এই পুরো পার্টটাই বি হচ্ছে, হ্যাঁ কোনো সার্কিট কম্পাউন্ড নেই। তারপর এখান থেকে এখানে ক্রস করার পর এখানে ধরি ভোল্টেজ হচ্ছে এটা সি, তারপর এখানে ক্রস করার পর এই পুরো এই যে এই এলাকাটায় কোনো যেখানে এই পুরো পয়েন্টে ভোল্টেজ হচ্ছে ডি, এই পুরো প্লাস টাইপের সবুজ প্লাস টাইপের এলাকাটায় সার্কিট কম্পাউন্ড ক্রস করলেই ভোল্টেজটা চেঞ্জ হয়। তো এখন যে আমরা সবখানে আমরা ভ্যারিয়েবল অ্যাসাইন করে নিয়েছি যত ভোল্টেজ আছে সেগুলোর জন্য, এখন আমরা ব্যাটারি যেসব ভোল্টেজের জন্য যেসব স্টেটমেন্ট দিচ্ছে সেগুলো ক্লিয়ার করে ফেলি। সেকেন্ড যে স্টেপ সেটা কি, এখানে 0 ভোল্ট, তাহলে এটা 12 ভোল্টের ব্যাটারি, এ পয়েন্টের ভোল্টেজ কত হবে, 12, এটা 0 ভোল্ট, এটা 6 ভোল্টের ব্যাটারি, সি পয়েন্টের ভোল্টেজ হবে 6, তারপর এইটা ডি পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা একটা তাদের মধ্যে আছে 6 ভোল্টের একটা ব্যাটারি, তাহলে এই ব্যাটারিটা কি বলতেছে, বি বিয়োগ ডি সমান 6, দ্যাট ইজ কি, বি সমান ডি প্লাস 6, ডি প্লাস 6, বি এর চিহ্ন মিটিয়ে দিলাম এই সার্কিট থেকে। এই যে সার্কিটটা দেখতে মোটামুটি কমপ্লেক্স লাগতেছিল, পুরো সার্কিটে একটা ভ্যারিয়েবল চলে আসলো। একটা ভ্যারিয়েবল আমরা একটু ইন্টারেস্টিংভাবে সলভ করবো, সেটা হলো মেশ কারেন্ট অ্যানালাইসিস। আমরা কি দেখছিলাম যে আমরা মেশ কারেন্ট অ্যানালাইসিসে লুপ নিয়ে কাজ করি, যে লুপ ল কারশফের, অর্থাৎ কারশফের ভোল্টেজ ল নিয়ে কাজ করি। তো আমরা একটা কারেন্ট সোর্সের থ্রু দুই প্রান্তের ভোল্টেজ আমরা জানি না, এটা একটা ভ্যারিয়েবল হিসেবে থাকে। তো ওই কারেন্ট সোর্সটা আমরা ইগনোর করি, কারণ আমরা জানি না ওই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্সটা। এইখানেও কিন্তু এখানে আমরা যেটা উল্টা কাজ করি, এখানে আমরা কারশফস যে জাংশন ল বা পয়েন্ট ল বা কারশফস কারেন্ট ল নিয়ে কাজ করি। হ্যাঁ, তা এই যে ব্যাটারি থ্রু যে কারেন্টটা যাচ্ছে, ব্যাটারি যেই ব্রাঞ্চে যুক্ত, ওই ব্রাঞ্চে যে কারেন্টটা যাচ্ছে সেটা কিন্তু আমাদের একটা ভ্যারিয়েবল। হ্যাঁ, একইভাবে আমরা কি করবো, ওই ব্রাঞ্চটাকে কিন্তু আমাদের ইগনোর করা উচিত। এছাড়া অন্য ব্রাঞ্চ যেগুলো দিয়ে যাচ্ছে সেই ব্রাঞ্চগুলোর আমরা কারেন্ট, সেগুলো আমরা আপাতত প্রথমত জানি না, বাট সেই ব্রাঞ্চগুলোর কারেন্ট আমরা লিখতে পারি দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স যেটা আমরা জানি। আর ভোল্টেজ ডিফারেন্স পাচ্ছি, তো ভোল্টেজ ডিফারেন্সটা আমরা ইকুয়েশন পাচ্ছি। কিন্তু যদি আমি এই ব্রাঞ্চের কারেন্ট নিয়ে কাজ করতে চাই, এমন একটা পয়েন্ট নিই, এই যেমন এই মিডল পয়েন্টটা, এই মিডল পয়েন্টে কি উপর থেকে নিচে একটা কারেন্ট আসতেছে, হ্যাঁ, তো এই কারেন্টটা কিন্তু আমি জানি না, এই কারেন্টকে আমার একটা ভ্যারিয়েবল দিয়ে অ্যাসাইন করতে হবে, হয়তো আই দিয়ে অ্যাসাইন করতে হবে, সেই আইটাকে আলাদা একভাবে আলাদা একটা ইকুয়েশন দিয়ে আইকে সলভ করতে হবে, ডিকে আবার সলভ করতে হবে। হ্যাঁ, তো এমনিতে যে একটা এক্সট্রা একটা ভ্যারিয়েবল আমাদের চলে আসতেছে, সেই জন্য আমরা সুবিধার্থে ব্যাটারিকে ইগনোর করবো। কীভাবে, আমরা যে সময় ওইভাবে যেরকম ওই মেশ অ্যানালাইসিস যেটা করছিলাম, একটা সুপার মেশ নিয়েছিলাম যেটার ভিতর মাল্টিপল মেশ থাকে, এখানে আমরা একটা সুপার নোড নিব। সুপার নোডটা কি, আমরা সার্কিটে একটা বড় পার্ট আমরা ডটেড লাইন দিয়ে মার্ক করে দিব। সেটা কীরকম, যদি আমি এই যে সবুজ ইউজ করি, লাল ইউজ করি, হ্যাঁ, এই যে এই একটা ডটেড পার্ট আমি মার্ক করতেছি, এই একটা ডটের একটা পার্ট সার্কিট আমি মার্ক করলাম। এই পার্টটার ভিতর কিন্তু দুইটা নোড আছে,
এই যে একটা চৌরাস্তার মোড় আছে একটা নোড, আর এই যে এখানে একটা নোড আছে, হ্যাঁ। তো এই দুইটা নোড মিলে আমাদের এই পার্টটা গঠিত, সেই জন্য এই পুরো সার্কেলের ভিতর যে পার্ট সেটাকে বলা হয় সুপার নোড। তো এই নোডের ভিতরও এই সার্কিটের যে একটা পার্ট নিলাম এরকম করে, এই যে কোনো একটা পার্ট আরবিট্রারি পার্ট নিলেই কিন্তু আমাদের কারশফস কারেন্ট লটা আমাদের সেক্ষেত্রেও কাজ করবে। যে কোনো একটা আরবিট্রারি পার্ট যদি আমি একটা সার্কেল করি, ওই সার্কেলের ভিতর যত কারেন্ট, সার্কিটের যত কারেন্ট প্রবেশ করতেছে ঠিক তত কারেন্টই সার্কেল থেকে বের হচ্ছে। কারশফস কারেন্ট ল এখানে কাজ করবে। এই সার্কেলের ভিতর যদি আমি কারশফস কারেন্ট ল ইউজ করি, আমি একইভাবে ধরি যে সব দিক দিয়ে কারেন্ট আসলে ঢুকতেছে, এখান দিয়ে ঢুকতেছে, এইখান দিয়ে ঢুকতেছে, এখান দিয়ে ঢুকতেছে, এইখান দিয়ে ঢুকতেছে, এইখান দিয়ে ঢুকতেছে। এইখান দিয়ে কত ঢুকতেছে, এই যে এইখান দিয়ে এই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স দ্যাট ইজ 6 - d/3 ওহম। এটা একটা লম্বা ইকুয়েশন হবে তো, 6 - d/3 প্লাস এখান দিয়ে যতটুকু ঢুকতেছে দ্যাট ইজ 12 - d/3। তারপর কত, এই পাশ দিয়ে যতটুকু ঢুকতেছে, এই পাশ দিয়ে যতটুকু ঢুকতেছে, এটা তো ও হ্যাঁ, এই পাশ দিয়ে যতটুকু ঢুকতেছে সেটা আসলে কি এই রেজিস্টার থ্রু যতটুকু ফ্লো হচ্ছে, এই রেজিস্টার থ্রু যত কারেন্টই ফ্লো হচ্ছে সেটাই কি ঘুরে এই পাশ দিয়ে ঢুকতেছে না? হ্যাঁ, এটা মাথার দেরি হলো কেন, এটা আসলে এই রেজিস্টার থ্রু কত ফ্লো করতেছে, 12 বিয়োগ এই পার্টের ভোল্টেজ দ্যাট ইজ d+6 বাই এই রেজিস্টারটা 2। তারপর এইখান দিয়ে যতটুকু প্রবেশ করতেছে সেটাও কি এই রেজিস্টার থ্রু কারেন্ট, 4 ওহম রেজিস্টার থ্রু কারেন্ট, সেটা কত 6 - d+6 প্লাস 6 মাইনাস কত ব্র্যাকেটে d+6 বাই এটার রেজিস্ট্যান্স 4। এই সবগুলোর সমষ্টি হবে কত 0। একটু সিম্পলিফাই করে লিখলে এটা হলো কত, এই যে এটা 2 - d/3 প্লাস 2 - d/3 প্লাস 4 - d/3 প্লাস 9 - d/2 প্লাস -d/4 = 0। এটা নিয়ে আর বেশি দূর এগুলো না, এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি যে ডি এর একটা সলভ আমরা পাবো। ডি এর সলভ যতই হোক, এইভাবে আমরা একটা ডি এর সলভ পেলাম। এই প্রবলেমটা করার মেইন উদ্দেশ্য হলো আমরা যেরকম মেশ অ্যানালাইসিসে সুপার মেশ সম্পর্কে দেখলাম, এই নোডাল অ্যানালাইসিসে আমরা সুপার নোড সম্পর্কে আমরা দেখতেছি। এখানে যদি আমরা সুপার নোড না ইউজ করে এই নোডটা নিতাম, তাহলে আমার ধরতে হতো যে এই ব্রাঞ্চের থ্রু কারেন্ট আই, তারপর আমাদের আরেকটা নোড নিতে হতো, ধরি এই নোড, তখন আমাদের সেই নোডের ক্ষেত্রেও আমাদের কারশফস কারেন্ট ল ইউজ করা লাগতো, যেখানে আমার বলতে হতো যে এখান থেকে আই কারেন্ট বের হচ্ছে। তো এই দুইটার থ্রু আমাদের দুইটা ইকুয়েশন পেতাম, দুইটা ইকুয়েশন দিয়ে ডি আর আই দুইটা একসাথে আমাদের কম্পিউট করা লাগতো। কিন্তু এই সুপার নোড নেওয়ার কারণে শুধুমাত্র ডি থাকতেছে, ডি এরই একটা লিনিয়ার ইকুয়েশন পাচ্ছি, এক্সট্রা ভ্যারিয়েবল আসতেছে না। এখানে ডি এর সলভ তো যাই হোক সেটা আমরা বের করতে পারবো একটা লিনিয়ার ইকুয়েশন দিয়ে। এখন মেশ অ্যানালাইসিস আর নোড অ্যানালাইসিস সম্পর্কে জানলাম। তো আমরা দুইটার মধ্যেই একটা মোটামুটি ব্যালেন্স দেখলাম, কিন্তু কোনটা কোথায় ইউজ করা যাবে। তো এটা সম্পর্কে যেটা বলি যে মেশ কারেন্ট অ্যানালাইসিসে যেটা দেখলাম যে প্রথমে আমরা কি করি, প্রথমে যে কারেন্ট সোর্সগুলো আছে সেগুলো কিছু ভ্যারিয়েবলকে আমাদের করে দেয়, কি জানি কিছু ভ্যারিয়েবলকে এভালুয়েট করে দেয়। আর নোডাল অ্যানালিসিসে কি করে, যে ব্যাটারিগুলো আছে ব্যাটারিগুলো কিছু ভোল্টেজ ভ্যারিয়েবলকে আমাদের এভালুয়েট করে দেয়। হ্যাঁ, তো এইভাবে ন্যাচারালি যেই সার্কিটে কারেন্ট সোর্সের প্রাধান্যটা বেশি, সেই সার্কিটে যদি আমরা মেশ অ্যানালাইসিস ইউজ করি
তাহলে আমাদের ভ্যারিয়েবল কম আমাদের বের হবে, ভ্যারিয়েবল কম বের হবে মানে ইকুয়েশনও কম সলভ করা লাগবে। সেই একই সার্কিট আমরা চাইলে নোডাল অ্যানালিসিসও ইউজ করতে পারি, কিন্তু ভ্যারিয়েবল কিছুটা স্বাভাবিকভাবে বেশি হওয়ার কথা, ভ্যারিয়েবল বেশি হওয়ার কথা, ইকুয়েশনও বেশি সলভ করার কথা। একইভাবে উল্টা দিকে যে নোডাল অ্যানালিসিসে যেটার জন্য যেই ধরনের সার্কিটের নোডাল অ্যানালিসিস প্রেফার করে, যদি লিখি যে মেশ নোডাল, মেশ অ্যানালাইসিস যেসব সার্কিটে বেশি সুবিধা দেয় সেটা হলো যেগুলোতে কারেন্ট সোর্সের প্রাধান্য বেশি। নোডাল অ্যানালিসিস সেটাই সুবিধা দেয় যেটায় ভোল্টেজ সোর্স বা ব্যাটারির প্রাধান্য বেশি, বা ব্যাটারি বেশি দেখা যায়, ভোল্টেজ সোর্স। আরেকটা যেটা পয়েন্ট লেখা যায় সেটা হলো যে নোডাল অ্যানালিসিসে যেটা দেখা যায় যে আমরা ভোল্টেজকে আগে বের করি। হ্যাঁ, তো আমাদের যদি প্রবলেমে থাকে যে ভোল্টেজটাকে নির্ণয় করতে হবে, এটাই আগে বের করতে হবে, বা এটাকে শুধু নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের নোডাল অ্যানালিসিস করলে একটা ক্যালকুলেশন কম করা লাগবে। আর মেশ অ্যানালিসিস একইভাবে কারেন্ট আগে বের করা হয়, নির্ণয় করা হয়। সেজন্য যেসব প্রবলেমে আমাদের কারেন্ট আগে বের করতে হবে সেখানে মেশ অ্যানালিসিসটা করলে আমাদের সুবিধা হবে। তো এই নোডাল অ্যানালিসিস থেকেও কিন্তু আমরা কারেন্ট বের করতে পারি, মেশ অ্যানালিসিস থেকেও ভোল্টেজ বের করতে পারি। কারেন্ট বের হয়ে গেলে ওইটাকে ওই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স দিয়ে গুণ করে আমরা 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সটা আমরা বের করে দিতে পারি। হ্যাঁ, কিন্তু একটা এক্সট্রা ক্যালকুলেশন করা লাগতেছে, সেজন্য এইটা আরেকটা পয়েন্ট হিসেবে অ্যাড করা যেতে পারে যে আমরা কোন সময় কোনটা ইউজ করব। প্রথম পয়েন্ট কিন্তু এই যে 1 নম্বর যেটা, ওইটাই বেশি প্রাধান্য, কারণ আমাদের ইকুয়েশন কম সলভ করা লাগতেছে, আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে। সেকেন্ড ক্ষেত্রে আমরা ভোল্টেজ না কারেন্ট বের করাটা বেশি জরুরি, সেটা আমরা দেখতে পারি।